আমাদের হিরোর নাম রাফসান। আগের জন্মে ও ছিল একজন হাই প্রোফাইল ওয়ান্টেড ক্রিমিনাল, যাকে ধরার জন্য দুনিয়ার সবচেয়ে বড় বড় ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট হন্যে হয়ে খুঁজত। কিন্তু মারা যাওয়ার পর ও রিবর্ন হয় একদম নামকরা মিলিটারি পুলিশ ফ্যামিলিতে। ওর দাদা দাদি সবাই সিনিয়র অফিসিয়াল। দাদি ক্রাইম ইনভেস্টিগেশন সিস্টেমের একজন বিখ্যাত এক্সপার্ট, আর ওর মা নাসরিনও একজন খুবই নামকরা ফরেন্সিক বিশেষজ্ঞ। এমন একটা ফ্যামিলিতে রিবর্ন হয়ে রাফসানের মনে হয় প্রচন্ড প্রেশার, কিন্তু ভেতরে ভেতরে ও জানে ক্রাইমের প্রতিটা মেথড কিভাবে কাজ করে। এখানে একটা মজার কথা বলি ভাই, অন্য কেউ রিবর্ন হয় রাজপুত্র হয়ে, আর ইনি রিবর্ন হলেন একদম পুলিশের ঘরে ক্রিমিনাল মাইন্ড নিয়ে, একদম ক্যাচ মি ইফ ইউ ক্যান এর রিভার্স ভার্সন। চেনফেং নামের একজনের 10 বছর ধরে চলা সিরিয়াল মার্ডার কেস, একটা অদ্ভুত এলিভেটর মার্ডার কেস, এমনকি পুরো দুনিয়া কাঁপানো একটা 10 খুনের কেস দেখেই রাফসান নিজেকে সবার কাছে প্রমাণ করে দিয়েছিল যে ও শুধু পুলিশ পরিবারের ছেলেই না, বরং ক্রাইম আর ক্রিমিনাল ইনভেস্টিগেশনের একজন রাজা। তো এইদিকে একদিন সকালে রাফসান ভ্রু কুঁচকে চপস্টিক নামিয়ে রেখে বাগানে একটু হাঁটতে যেতে চাইছিল। দরজার কাছে যেতেই ওর মা তাড়াহুড়া করে ভেতরে ঢোকে। মা টেবিলের নাস্তার দিকে তাকিয়ে সন্তুষ্ট হাসি দিয়ে বলে, বাবা রাফসান, তুমি তো শেষমেশ আগের সব বাজে অভ্যাস ছেড়ে দিয়েছো। এখানে মা তোমাকে একটা রিওয়ার্ড দেব। রিওয়ার্ড শুনেই রাফসান দৌড়ে যায়, কিন্তু ও ভাবেনি যে মা হাত দিয়ে ওর গাল ধরে কয়েকবার মুচড়ে দেবে। রাফসান চিৎকার করে বলে, মা তোমার রিওয়ার্ড তো একদম অদ্ভুত। হ্যাঁ হ্যাঁ, মায়ের কাছে এখন তোমার জন্য গিফট রেডি করার সময় নেই, এটা বাকি থাক আপাতত। রাজধানীতে একটা বড় কেস হয়েছে, আমাকে এখনই ফিরে যেতে হবে। মা হাসতে হাসতে সিঁড়ির দিকে ঘুরে যায়। তাড়াহুড়ায় মায়ের হাতের ফাইলটা মাটিতে পড়ে যায়। রাফসান সেটা তুলতে যায়, আর তুলতে তুলতেই সেটা একটু চোখ বুলিয়ে নেয়। আশ্চর্য কিছু না যে বাবা বলতেন তুমি একটা প্রতিক্রিয়া, এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিরাকল। দেখো, বাবা ঠিকই বলতেন। এই কথা শুনে মায়ের মুখ লাল হয়ে যায়। রাগে বলে, দুষ্টু ছেলে, তুই আমাকে নিয়ে হাসছিস তাই না? থাক, সময় নেই, তাড়াতাড়ি ফিরতে হবে। মা কথা থামিয়ে দেওয়ার আগেই রাফসান তার হাত ধরে ফেলে। ফাইল তুলতে গিয়ে ও একটা ক্রাইম সিনের ছবি চোখে পড়ে গিয়েছিল। রাফসান মায়ের দিকে ঘুরে বলে, মা এই কেসটা সহজ না। নাসরিন একটু অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে বলে, তুমি আবার কি জানো? যাও তোমার নিজের কাজ করো, স্কুল খুলতে আর কয়েকদিন বাকি, পড়াশোনা রিভিউ করো। নাসরিন যদি মনে না করিয়ে দিত, রাফসান সত্যিই ভুলেই গিয়েছিল যে ও এখন মাত্র 17 বছরের একজন হাই স্কুল স্টুডেন্ট, বছরের দ্বিতীয়ার্ধে সিনিয়র হতে হবে। কিন্তু ওর মনোযোগ তখনও সেই ছবিতেই আটকে ছিল। ছবিটা হাতে নিয়ে ভালো করে দেখে রাফসান বুঝতে পারে খুনিটা একটু সাইকো টাইপের। মৃত মানুষ তো মাথা নাড়াতে পারে না, কিন্তু এই মৃতদেহের মাথা যেন নড়ছিল। মৃত্যুর পরও শরীরের উপর ছুরি দিয়ে অনেক আঘাত করা হয়েছে। বিশেষ করে মৃত্যুর আগে করা কাটগুলো একদমই অগভীর ছিল না। নাসরিন শেষে একটু তেতো হাসি দিয়ে বলে, এটা তুমি বুঝবে না, এই খুনি তো মায়ের মনের একটা নিয়মিত অতিথি। মা সিঁড়ি দিয়ে উপরে যেতে যেতে রাফসান জিজ্ঞেস করে, 10 বছর আগের সেই সিরিয়াল মার্ডার কেসের কোনো ফাইল আছে? গলা নামিয়ে বলা এই কথায় নাসরিন চোখ বড় বড় করে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে জানো? মা, তুমি স্টাডিতে সব ধরনের কেস গুছিয়ে রাখো, আর 10 বছর আগের সিরিয়াল মার্ডার কেসটা তো বাবার মনেও একটা কাঁটার মতো গেঁথে আছে, ওই মহিলার ট্র্যাজেডিটাও। আর মা, তুমি তো তাড়াহুড়ায় উপরে যাচ্ছ, আমি শুধু জানতে চাইছি তুমি ফাইলটা নিয়ে যাচ্ছ কিনা। এটা তো কঠিন কিছু না, তোমার সত্যিই এত সূক্ষ্ম বুদ্ধি আছে দেখছি। তাহলে বলো তো, খুনির এই মহিলার সাথে কি শত্রুতা থাকতে পারে বলে তোমার মনে হয়? 10 বছর আগের সিরিয়াল মার্ডার কেসের প্রসঙ্গে যাই বলো না কেন, প্রমাণ যা বলুক, এটাই প্রমাণ করে খুনি হঠাৎ রাগের বশেই খুন করেছে। তোমার কথা অনুযায়ী শুধু ছুরির আঘাত দিয়ে 10 বছর আগের সাসপেক্টকে বাদ দেওয়া উচিত না। রাফসান বলে, আমি বলিনি এই কেস 10 বছর আগের খুনির কাজ না, হয়তো সত্যিই তার এই মহিলার সাথে শত্রুতা আছে, তবে নিশ্চিত না। এটুকু বলেই ও আর কথা বাড়ায় না। নাসরিন রাফসানের পিছন দিকে হাঁটতে থাকা দেখে হঠাৎ এসে ওর কবজি ধরে ফেলে। হাসতে হাসতে বলে, রাফসান, মায়ের একটা কাজে তোমার সাহায্য লাগবে, পরে জিজ্ঞেস করব, চলো আমার সাথে হাসপাতালে অটোপসির জন্য। এভাবেই রাফসান পুরোটা রাস্তা নাসরিনের হাত ধরে হাসপাতাল পর্যন্ত টানা যায়। হাসপাতালের দরজায় পৌঁছাতেই একগাদা লম্বা লম্বা ক্যামেরা আর মাইক নিয়ে রিপোর্টাররা ওদের ঘিরে ধরে। প্রফেসর নাসরিন এসেছেন, এই সিরিয়াল মার্ডার কেসের ব্যাপারে আপনার কি মনে হয় এটা 10 বছর আগের সেই সিরিয়াল মার্ডার কেসের একই খুনি? প্রফেসর নাসরিন, সেই বছরের মূল ফরেন্সিক ডাক্তার হিসেবে এটাও কি আপনার ক্যারিয়ারের একমাত্র কেস যেখানে কোনো ক্লু পাওয়া যায়নি? আপনি কি বলতে চান? রিপোর্টাররা একের পর এক প্রশ্ন ছুটতেই থাকে। নাসরিনের ভুরু কুঁচকে যায়। অটোপসি করা নাসরিনের সবচেয়ে বড় শক্তি, কিন্তু রিপোর্টার হ্যান্ডেল করাটা ওর জন্য অতটা সহজ না। আর এই রিপোর্টাররা ঠিকই একটা জায়গায় খোঁচা দিচ্ছিল।
10 বছর আগে নাসরিনের ফরেন্সিক ক্যারিয়ারে এই কেসটা একটা দাগ হয়ে আছে। তখন ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থাতেও ওই সিরিয়াল মার্ডার কেসের কোনো ক্লু খুঁজে বের করতে পারেননি। এই মুহূর্তে নাসরিনকে দেখে মনে হচ্ছিল যেন রাগে ফুঁসছেন, কিন্তু হঠাৎ পেছন থেকে একটা হাত এসে সবাইকে সরিয়ে নাসরিনের সামনে দাঁড়িয়ে যায়। এটা রাফসান। সামনে যে ছিল তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ও বলে ওঠে, মার্ডার কেস সামনে, রিপোর্ট পরে হবে, কেসটা মাত্রই ঘটেছে, আপনারা রিপোর্টাররা কি চান জানেন? প্রতিটা সেকেন্ড দেরি হলে খুনি পালিয়ে যেতে পারে। সরে দাঁড়ান। মুখে বরফের মতো ঠান্ডা এক্সপ্রেশন নিয়ে ও মাকে সামনের দিকে টেনে নিয়ে যায়। রিপোর্টাররা প্রথমে একটু হতভম্ব হয়ে যায়, তারপর একজন বলে ওঠে, ছেলেটা এত পাগলাটে কেন? আরেকজন বলে, ও রাফসান, ইয়ে ফ্যামিলির বড় ছেলে, মাকে প্রোটেক্ট করছে, তোমরা প্রশ্ন করে সময় নষ্ট করছো না। এই সময় রাফসান আর নাসরিন হাসপাতালের মর্গের দরজায় পৌঁছে যায়। নাসরিন দরজা খোলে। ভেতরে কয়েকজন সিকিউরিটি গার্ড আর পুলিশ ছিল, তারা মৃতদেহের ব্যাপারে তথ্য নোট করছিল। ওদের আসতে দেখেই সবাই কাঁধ ঝাঁকিয়ে এগিয়ে আসে। প্রফেসর নাসরিন, আপনি এসে গেছেন। বাকিরা রাফসানকে দেখে বেশ অবাক হয়, কিন্তু মাথা নেড়ে রাফসান সোজা ওই মহিলার লাশের দিকে হেঁটে যায়। উপর থেকে নিচ পর্যন্ত পুরো দেহ চোখ বুলিয়ে দেখে। কিছু সিকিউরিটি গার্ড কথা বলতে চাইলে নাসরিন মাথা নেড়ে থামিয়ে দেয়। আধা মিনিটেরও কম সময়ে রাফসান চোখ সরিয়ে নেয়। ভিকটিমের পরিবার কোথায়? একজন সিকিউরিটি গার্ড উত্তর দেয়, মিসিয়ে ভিকটিম শহরের বাইরে থেকে রাজধানীতে এসেছিলেন, তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, তারা এখন আসছেন। রাফসান ঘুরে জিজ্ঞেস করে, ভিকটিম কি একা থাকতেন? নাসরিন উত্তর দেয়, ভিকটিমের নাম নুসরাত, বয়স 27, একটা ডিজাইন কোম্পানির দায়িত্বে ছিলেন। রাজধানীতে তার 2 জন খুব ভালো বান্ধবী আছে, আর সে তার হবু বরের সাথে থাকতেন। তাদের সম্পর্ক নাকি খুব ভালো ছিল। এই কথা শুনেই রাফসান একটা হালকা হুক শব্দ করে গ্লাভস পরে নেয়। সবার মুখ চমকে ওঠে, এমনকি নাসরিনও অবাক হয়ে যায়, কারণ ও ভালোভাবেই জানে রাফসান জীবনে কোনোদিন কোনো লাশের সংস্পর্শে আসেনি। সাধারণ মানুষ লাশ দেখলে ভয় পায়, কিন্তু রাফসানের ভঙ্গি দেখে মনে হচ্ছিল যেন ও নিজেই অটোপসি করবে। রাফসান সাথে সাথে এগিয়ে গিয়ে সেই মহিলার হাতে ধরা ছুরিটা তুলে নেয়। সবার চোখ বড় বড় হয়ে যায়। ও 2 আঙুল দিয়ে ছুরির রক্ত তুলে নেয়। নাসরিন একটু চিন্তিত হয়ে বলে, রাফসান, বেশি সাহস দেখিও না, তুমি কখনো লাশ পরীক্ষা করনি, তোমার শরীর খারাপ লাগতে পারে। রাফসান রক্ত ছেড়ে দিয়ে বলে, মৃত্যুর সময় সম্ভবত রাত 3:30 থেকে 4টার মধ্যে। মারাত্মক আঘাতটা বুকের ছুরিতে, এই ছুরিটাই ওকে মেরেছে। খুনের অস্ত্রের ব্লেড প্রায় 13 সেন্টিমিটার লম্বা, ছুরিটা প্রায় 2 সেন্টিমিটার চওড়া, কিন্তু বেশি ধারালো না। মনে হচ্ছে এটা নিয়মিত ব্যবহার হতো, তাই শরীরের কাটাগুলোতে টানা টানা দাগ দেখা যাচ্ছে। কোমরের চারপাশের ক্ষতগুলো প্রায় প্রতিটা কাটাই সম্পূর্ণভাবে খোলা। তারপর ছুরিটা খুব মসৃণভাবে চলেছে। পায়ের দিকে গিয়ে ছুরির দাগ আরও পাতলা হয়ে গেছে। কথা শেষ করে ঘুরে দাঁড়াতেই দেখে সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। মৃদু হাসি দিয়ে ও নাসরিনের কাছে গিয়ে জিজ্ঞেস করে, মা, তোমার কি হয়েছে? নাসরিন হাত দিয়ে নিজের মুখ ঢেকে চিৎকার করে বলে, না, তুমি কি সত্যিই আমার রাফসান? রাফসান চোখ ঘুরিয়ে না বলে দিয়ে বলে, আমি রাফসান না, এটা অসম্ভব। আমার রাফসান তো এত বোকা, ও কিভাবে 10 সেকেন্ডেরও বেশি সময় ধরে পর্যবেক্ষণ করে মৃত ব্যক্তির ক্ষত পরীক্ষা করতে পারলো, আর একটুও ভুল করলো না। নাসরিন তখনও শকট, কিন্তু রাফসান কিছু লুকায়নি। ও সিনিয়র পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলে, ভিকটিমের সাথে সম্পর্কিত সবাইকে এখানে ডেকে আনুন, লাশ দেখার শেষ সুযোগ। পুলিশ অফিসার জাহিদ একটা লম্বা নিঃশ্বাস নিয়ে আরও সিরিয়াস হয়ে বলে, ঠিক আছে, এখনই ব্যবস্থা করছি। জাহিদ চলে যাওয়ার পর রাফসান একটু বাইরে যায়। বাইরে বেরিয়ে দেখে মর্গের ডাক্তার আর ফিজিশিয়ানরা সবাই এই নিয়ে কথা বলছিল। রাফসান ভাই সত্যিই একজন মাস্টার, বড় হয়ে দারুণ কেউ হবে। এখনকার অটোপসির ক্ষমতা সত্যিই অবিশ্বাস্য। 10 সেকেন্ডের বেশি পর্যবেক্ষণ করে মৃত্যুর অস্ত্র আর সময় বলে দিতে পারে, এমন কাউকে আমি কখনো দেখিনি। প্রফেসর নাসরিন, আপনার ছেলে তো আসলেই একটা জিনিয়াস। যদিও লাশের সামনে হাসাটা খারাপ দেখায়, কিন্তু মৃত্যুর সাথে অভ্যস্ত নাসরিনের মনটা তখন গর্বে ভরেছিল। প্রত্যেক মাই তো চায় তার সন্তান অসাধারণ হোক। নাসরিন হাসি মুখে সবার কথার জবাব দেয়। কিছুক্ষণ পরেই জাহিদ ভিকটিমের সাথে সম্পর্কিত সবাইকে ডেকে আনে। নুসরাতের 2 বান্ধবী আর তার হবু বর একসাথে মর্গে ঢোকে। নুসরাতের লাশ দেখেই 3 জনের মুখই একদম ফ্যাকাশে হয়ে যায়। কিছুক্ষণ হতভম্ব থাকার পর তারা হাউমাউ করে কেঁদে ফেলে, বিশেষ করে নুসরাতের হবু বর। শেষে সে পুরোপুরি ভেঙে পড়ে, আত্মাহীন মানুষের মতো মাটিতে বসে পড়ে। রাফসান মর্গের বাইরে দাঁড়িয়ে 3 জনকে পর্যবেক্ষণ করছিল। কিছুক্ষণ পর দরজা ঠেলে ভেতরে ঢোকে। নাসরিন রাফসানের উদ্দেশ্য বুঝে জিজ্ঞেস করে, 10 বছর আগের খুনির সাথে কি এর কোনো সম্পর্ক নেই? রাফসান বলে, অবশ্যই আছে। 10 বছর আগের সিরিয়াল মার্ডার কেসের খুনি সবচেয়ে বেশি সন্দেহভাজন, কিন্তু ভিকটিমের সাথে সম্পর্কিত যে কেউই খুনের সন্দেহভাজন হতে পারে।
এই কথা বলেই ও তিনজনের কাছে হেঁটে যায়। নুসরাতের হবু বরের দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করে, তোমরা দুজন কতদিন ধরে একসাথে আছো? লোকটা কয়েক সেকেন্ড ইতস্তত করে রাফসানের দিকে তাকায়, কিন্তু ওকে একজন কিশোর দেখে আবার মাথা নিচু করে ফেলে। রাফসান কাঁধ ঝাঁকিয়ে দুই মেয়ের দিকে ফিরে জিজ্ঞেস করে, তোমরা দুজন কতদিন ধরে চেনো? একজন বলে, আমরা 4-5 বছর ধরে চিনি, আগে একসাথেই থাকতাম, পরে নুসরাত আর রাহাতের বিয়ের কথা হওয়ার পর আমরা আলাদা হয়ে যাই। আরেকজন বলে, ভাবতেও পারিনি নুসরাতের সাথে এমন কিছু হবে, কে এত নিষ্ঠুর হতে পারে? নুসরাতের হবুবর রাহাত অবশেষে কথা বলে, কিন্তু গলা কাঁপছিল। গতকাল রাতে আমার ওর সাথেই থাকা উচিত ছিল, কেন আমি চলে গেলাম? যদি সব সময় ওর সাথে থাকতাম তাহলে কি এমন কিছু হতো? এই কথা শুনেই রাফসান সাথে সাথে ওর সামনে বসে জিজ্ঞেস করে, ও কি সম্প্রতি খুব ব্যস্ত ছিল? রাহাত বলে, হ্যাঁ, ও রাত 3টায় অফিস থেকে বের হতো, সম্প্রতি একটা ডিজাইন নিয়ে খুব ব্যস্ত ছিল। কয়েকদিন আগে ওর কিছু ট্রেনিংও ছিল, এই কয়েকদিন ওভারটাইম করে সেটা শেষ করার চেষ্টা করছিল। আমি ওকে অনেক বোঝাতাম যেন এত টেনশন না নেয়, কিন্তু ও এত পরিশ্রমী ছিল যে আমার কথা শুনতোই না। রাহাত বলতে থাকে, দোষটা আমার, কেন আমি একটু বেশি জোর দিলাম না? রাফসান উঠে দাঁড়িয়ে বলে, জাহিদ ভাই, ওদের বাসায় গিয়ে বিশ্রাম নিতে দিন। আমি না গেলে নুসরাতের পাশে কাউকে না কাউকে থাকতে হবে। আমরা দুজনে 11 বছর বয়সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, মাত্র 2-3 মাস বাকি ছিল, কেন এমন হলো? রাহাত এভাবেই কষ্ট পেতে থাকে। যারা সেখানে ছিল সবাই দীর্ঘশ্বাস ফেলে, এমনকি জীবন মৃত্যুর দৃশ্য দেখতে দেখতে অভ্যস্ত নাসরিনও এই মুহূর্তে লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলে, কি দুঃখজনক। রাফসান পুরোটা শান্তভাবে দেখছিল। আগের জন্মেও নিজেই অনেক অনেক জঘন্য কেস করেছিল, দুনিয়ার সবচেয়ে এলিট ডিপার্টমেন্ট ওর নামে ওয়ান্টেড অর্ডার জারি করেছিল। আগের জন্মের একজন ক্রাইম কিং হিসেবে ওর চেয়ে ভালো কেউ খুনির মন বোঝে না। চোখে যা দেখা যায় সেটা সত্যি হতেও পারে, নাও হতে পারে। রাফসান ওই সবার দিকে তাকিয়ে একটা ইশারা দেয়। পুলিশরা রাহাত আর নুসরাতের 2 বান্ধবীকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। নাসরিন এগিয়ে এসে জিজ্ঞেস করে, রাফসান, তোমার কি মনে হলো? রাফসান কিছু না বলে নাসরিনের ফাইল ব্যাগ থেকে আবার সেই ক্রাইম সিনের ছবিগুলো বের করে। ছবি খুবই স্পষ্ট, প্রতিটা অ্যাঙ্গেল থেকেই তোলা। ও পুরো সেট গুছিয়ে একসাথে জড়ো করে 2 মিনিট দেখেই নিশ্চিত হয়ে যায় এই কেসটা 10 বছর আগের সিরিয়াল কেস থেকে আলাদা। এই কথা বলতেই নাসরিন আর পুলিশরা আবার চমকে যায়। মিসিয়ে মানে হোক পদ্ধতি বা নিষ্ঠুরতার লেভেল, এই মার্ডার কেসটা তো 10 বছর আগেরটার সাথে একদম মিলে যাচ্ছে। হ্যাঁ, আর মহিলার পিঠেও লেখা আছে, আমি আবার ফিরে এসেছি। শুরুর সেই খুনিও এমন স্পষ্ট চিহ্ন রেখে যেত, একমাত্র পার্থক্য এবার এটা লেখা, আগে ছিল নাম্বার। 10 বছর আগের সিরিয়াল মার্ডার কেসে প্রত্যেক ভিকটিমই ছিল নারী, আর প্রতিটা ভিকটিমের পিঠে একটা নাম্বার লেখা থাকতো, 1, 2, 2, 2, এভাবে। শেষে 9 থেকে 9 পর্যন্ত যাওয়ার পর খুনি খুন করা বন্ধ করে দিয়েছিল। এই কথা শুনে রাফসান ঠান্ডা গলায় হেসে বলে, তোমরা কি নিশ্চিত এই কেসের নিষ্ঠুরতার লেভেল আগেরটার মতোই? নুসরাতের শরীরে অন্তত 5টা আলাদা আঘাত আছে, পুরো ছুরির ব্লেড রক্তে ভেজা, কিন্তু 10 বছর আগে এমন ছিল না। 10 বছর আগের মৃতদেহে প্রতিটা কাট এলোমেলোভাবে করা হলেও প্রতিটা কাটের গভীরতা প্রায় একই ছিল, শুধু মাংস কেটেছিল। মানে 10 বছর আগের খুনি ছুরি চালাতে খুবই দক্ষ ছিল, তার পেশারও নিশ্চয়ই ছুরির সাথে সম্পর্ক ছিল। এই কথা শুনে পুলিশদের মনে খটকা লাগে। যদিও শরীরের ক্ষতের লেভেল একই না, কিন্তু এতে 10 বছর আগের খুনিকে বাদ দেওয়া যায় না। 10 বছর আগের খুনি অনেক স্মার্ট ছিল, অথবা সে তোমাদের পুলিশ আর ফরেন্সিক ডাক্তারদের সাথে শুধু খেলছিল, আর এখন হয়তো বাজারের মাঝেই দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। বলতে বলতে রাফসান একটা পুরনো ছবি হাতে তুলে নেয়। ছবিটা ছিল একজন মৃত ব্যক্তির পিঠের ছবি। ও আঙুল দিয়ে শুধু মৃতদেহের কবজির দিকে ইশারা করে বলে, আমি তোমাদের সাথে চা খুঁজতে যাব না, আমি বের হচ্ছি। নাসরিন জিজ্ঞেস করে, রাফসান, তুমি কোথায় যাচ্ছ? রাফসান হেসে বলে, আমি মোটামুটি জানি খুনিকে কোথায় খুঁজতে হবে। রাফসান সোজা চলে যায় সেই কোম্পানিতে যেখানে নুসরাত কাজ করত। লাশটা পাওয়া গিয়েছিল ভোর 4-5টার দিকে, তাই পুরো কোম্পানি তখনও জানত না তাদের সুপারভাইজার খুন হয়ে গেছে। রাফসান নুসরাতের ডিজাইন কোম্পানির দরজা ঠেলে ভেতরে ঢোকে। তখন সবেমাত্র অফিস টাইম শুরু হয়েছিল, লোকজন নিজের নিজের সিটে বসেছিল, সবার চোখে মুখে ঘুম ঘুম ভাব। সবাই রাফসান আর নাসরিন এবং 2 জন পুলিশকে দেখে অবাক হয়ে তাকায়। একজন উঠে দাঁড়িয়ে হাসি মুখে জিজ্ঞেস করে, হ্যালো পুলিশ, কি ব্যাপার? আমরা নুসরাত ম্যানেজারের ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছি। রাফসান বলে। লোকটা শুনেই বলে, ম্যানেজার নুসরাতকে খুঁজছেন? ও তো রোজ সবার আগে কোম্পানিতে আসে, নিশ্চয়ই অফিসেই আছেন। রাফসান তাকে টেনে বলে, খুঁজতে হবে না, উনি মারা গেছেন। এই কথা শুনে সেই লোকটা আর পুরো কোম্পানির সবাই স্তব্ধ হয়ে যায়। কি বলছেন? ম্যানেজার নুসরাত মারা গেছেন? এটা কিভাবে সম্ভব? গতকালও তো ঠিকঠাক ছিলেন। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব?
ম্যানেজার নুসরাত তো গতরাত ওভারটাইম করেছিলেন, ওনার হবুবর রাহাত সাহেব তো সারাক্ষণ ওনার সাথেই ছিলেন। পুরো কোম্পানি হতভম্ব হয়ে যায়। শান্ত পরিবেশটা মুহূর্তেই অস্থির হয়ে ওঠে। রাফসান সবার মুখ দেখে যাচ্ছিল। এই সময় পেছনে দাঁড়ানো পুলিশ অফিসার সময় নষ্ট হওয়ার ভয় চিৎকার করে বলে, সবাই শান্ত হন, আমরা এই কেস তদন্ত করতে এসেছি। নুসরাতের মধ্যে কি কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছেন? কারো সাথে কোনো ঝামেলা ছিল কি? দরকার নেই এসবের। এই কয়েকদিনে কে কে কোম্পানিতে ছিলেন না, আগে দাঁড়ান তো। পুলিশ কথাটা শেষ করতে না করতেই রাফসান নিজেই এই প্রশ্নটা করে বসে চমকে দিয়ে। পুলিশ বা নাসরিন সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। যারা কোম্পানিতে ছিলেন না তাদেরকেই জিজ্ঞেস করতে হবে। নাসরিন আস্তে গলায় বলে, রাফসান, এটা কি এতটা সহজ? খুনি তো কোনো ক্লু রাখেনি, মানে তার নিশ্চয়ই ভালো অ্যান্টিস্পাই ক্ষমতা আছে। নিজেকে সন্দেহভাজন বানাবে কেন? রাফসান হেসে বলে, এমনি বলেছি। খুব তাড়াতাড়ি তিনজন সামনে দাঁড়ায়। দুই ছেলে মেয়ে, বেশ কম বয়সী। তিনজনেরই মুখে অনিশ্চয়তা আর দুঃখের ছাপ। একটা মেয়ে তো লজ্জায় লাল হয়ে যায়। রাফসান তার কাছে হাঁটতে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই মেয়েটা কেঁদে ফেলে। এটা অসম্ভব। নুসরাত আপু কিভাবে মারা যেতে পারেন? উনি এত ভালো মানুষ, কিভাবে এমন হতে পারে? মেয়েটা কান্না থামাতে পারছিল না। রাফসান টেবিল থেকে একটা টিস্যু নিয়ে ওকে দেয়। তুমি নিশ্চয়ই নুসরাতের খুব কাছের কেউ। মেয়েটা বলে, আমি নুসরাত আপুর অ্যাসিস্ট্যান্ট মিম। এই 2 দিন আমি অসুস্থ ছিলাম। উনি জোর করে আমাকে বিশ্রাম নিতে বাসায় পাঠিয়েছিলেন। আজকেই একটু সুস্থ হয়ে কাজে এসেছি, ভাবিনি এমন কিছু ঘটে যাবে। রাফসান বুঝতে পারে মেয়েটা সত্যিই অসুস্থ। সারাক্ষণ কাশছিল, কথা বলার সময়ও গলায় সর্দির স্পষ্ট ছাপ ছিল। রাফসান হালকা মাথা নেড়ে বেশি প্রশ্ন করে না। এরপর রাফসান আরেকজন তরুণের কাছে যায়। ছেলেটা একটা লম্বা শ্বাস নেয়, জানায় সে এই কয়েকদিন বিজনেস ট্রিপে ছিল, আজকেই ফিরেছে। এবার রাফসান শেষ মেয়েটাকে জিজ্ঞেস করে, তুমি? এই মেয়েটা একটু আলাদা। নাসরিনের চোখ প্রায় পুরোটা সময় এই মেয়ের উপরেই ছিল, কারণ নুসরাত মারা গেছে। শোনার সময় মেয়েটার মুখে যেমন শক লেগেছিল, তেমনই একটা হালকা খুশির আভাসও দেখা গিয়েছিল। যদিও সেই খুশিভাব খুব দ্রুতই মিলিয়ে যায়, কিন্তু 20 বছর ধরে মানুষ পড়া নাসরিনের চোখ ফাঁকি দিতে পারেনি। ওর ইনস্টিংক্ট বলছিল এই মেয়ের সাথে নুসরাতের কিছু একটা সম্পর্ক নিশ্চয়ই আছে। এই সময় রাফসানও এই সুন্দরী মেয়েটার ব্যাপারে ভাবছিল। রাফসান জিজ্ঞেস করে, তোমার ব্যাপারটা কি? মেয়েটা বলে, বাসায় কিছু কাজ ছিল, তাই ছুটি নিয়েছিলাম। কতদিনের ছুটি নিয়েছিলে? মেয়েটা বলে, 1 সপ্তাহ। রাফসান বুঝে যায় এটা একটা সম্পূর্ণ মিথ্যা। ও হেসে বলে, বাহ, অনেক দিনের ছুটি তো। বাড়িতে কি এমন হয়েছিল? মেয়েটা বলে, তেমন কিছু না, আমি শুধু ক্লান্ত ছিলাম, একটু বিশ্রাম নিতে চেয়েছিলাম। রাফসান মাথা নেড়ে ঘুরে দাঁড়ায়। 1 সপ্তাহ, এটা তো অন্য কারো ক্রাইম মেথড স্টাডি করার জন্য যথেষ্ট সময়। কমপক্ষে মোটামুটি একটা প্ল্যান রেডি করার জন্য এই সময়টাই যথেষ্ট। তো এইদিকে কোম্পানির অনেকেরই তানিয়ার ব্যাপারে খারাপ ধারণা ছিল। তাদের মধ্যে একজন, জিংশেংদাও সিকিউরিটির ডেপুটি ডিরেক্টর, বলে ওঠে, নুসরাত যখন মারা যায় তার পুরো শরীর দড়ি দিয়ে বাঁধা ছিল, মাথাও বাঁধা ছিল, আর পিঠে রক্ত দিয়ে লেখা ছিল কিছু। রাজধানীতে যারা 10 বছরের বেশি সময় ধরে আছে তাদের জন্য এর মানে বুঝতে কঠিন হওয়ার কথা না। কথাটা শেষ হতেই একজন মধ্যবয়সী লোক বলে ওঠে, এটা তো দংদাকির সেই 10 বছর আগের সিরিয়াল মার্ডার কেসের মতোই। রাফসানের গলা হঠাৎ ভারী হয়ে যায়। তোমাদের ম্যানেজার নুসরাত মৃত্যুর পর যেভাবে দেখতে ছিল, একদম 10 বছর আগের 9 জন মৃত ব্যক্তির মতোই। আর ঠিক এই মুহূর্তেই যে মেয়েটা একটু আগে খুশির ঝলক দেখিয়েছিল, সে কথাটা শুনতেই কেঁপে ওঠে। ওর চোখের সেই খুশি ভাব একদম উবে যায়। মাথা তুলে তাকাতেই ওর গলা কর্কশ হয়ে যায়। তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আমি ওকে খুন করিনি। রাফসান ঠান্ডা গলায় হেসে বলে, কিন্তু তোমার তো নুসরাতের সাথে একটা শত্রুতা ছিল, তাই না? মেয়েটা যেন থাপ্পড় খেলে এমন রিয়্যাক্ট করে বলে, কিন্তু আমি তো ওকে মারতেও যাইনি। রাফসান বলে, তুমি এখনো মাথা ঠান্ডা রেখেছো দেখছি। আমি বলেছি তোমার শত্রুতা আছে, খুন করেছো তা তো বলিনি। এত এক্সাইটেড হওয়ার দরকার নেই। প্রায় সবার চোখ এখন এই মেয়েটার উপর, যে ক্রমশ আরও প্যানিক হয়ে যাচ্ছিল, চারপাশে তাকাতে থাকে। নাসরিন রাফসানের কাছে এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কি ওকেই সন্দেহ করছো? রাফসান বলে, আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। একটু আগে যখন আমরা বললাম নুসরাত মারা গেছে, তখন ওর চোখে যে ব্যথার ছাপ দেখা গিয়েছিল, সেই মুহূর্তে আমার মনে হয়েছিল ও সত্যিই কষ্ট পেয়েছে। কিন্তু এখন আমি সবকিছু বুঝে গেছি। এই বলে রাফসান সেই অসুস্থ ভাব দেখানো মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার নাম প্রায় ভুলেই গিয়েছিলাম। মেয়েটা হঠাৎ চমকে যায়, একটু চাপা গলায় বলে, আমার নাম তানিয়া। ঠিক আছে সুন্দরী তানিয়া, আমাদের সাথে হাসপাতালের মর্গে চলো। তানিয়া জিজ্ঞেস করে, আমাকে কেন যেতে হবে? নুসরাতের সাথে তো আমার কোনো শত্রুতা নেই। রাফসানের মুখের হাসিটা আরো অদ্ভুত হয়ে ওঠে। আমি তো বলিনি তোমার শত্রুতা আছে,
তুমি তো বললে তোমার সাথে ওর সম্পর্ক ভালো ছিল, তাহলে তো তোমার শেষবারের মতো দেখতে যাওয়া উচিত। ঠিক আছে, আমি যাব। মেয়েটা অবশেষে মাথা নাড়ে। রাফসান হাসি দিয়ে হঠাৎ তানিয়ার হাত শক্ত করে ধরে ফেলে, বলে, সবাই তোমার বের হওয়া দেখেছে ঠিকই, কিন্তু চিন্তা করো না, খুনি তুমিই হতে হবে। এই মুহূর্তে পুরো অফিস একদম নিস্তব্ধ হয়ে যায়। সবার চোখ তখন তানিয়ার দিকে, যাকে ইতিমধ্যেই রাফসান ধরে ফেলেছে। শেষে কেউ একজন প্রতিক্রিয়া দেখায়, পুলিশ, আপনি কি ভুল করছেন না তো? তানিয়া কিভাবে ম্যানেজার নুসরাতকে খুন করতে পারে? আপনি না বললেন এই কেসটা 10 বছর আগের সিরিয়াল মার্ডার কেসের মতোই? তাহলে খুনি তো সেই 10 বছর আগের লোকই হওয়া উচিত। আর খুন করার একটা মোটিভও তো থাকতে হবে। তানিয়ার কোনো মোটিভই নেই। হ্যাঁ, তানিয়া তো পোকামাকড় দেখলেও ভয় পায়। ম্যানেজার নুসরাত তো ওকে অনেক সাহায্যও করেছিল। আগে ও টাকা ধার নিয়েছিল, সেটাও নুসরাতই শোধ করে দিয়েছিল। কলিগরা এভাবে ব্যাখ্যা করে। রাফসান সাথে সাথে জুয়ার প্রসঙ্গ তোলা কর্মচারীর দিকে তাকায়। ও জুয়া খেলে? হ্যাঁ, অনলাইন জুয়ায় ও অনেক টাকা হেরেছিল, অনেক দেনা হয়ে গিয়েছিল। শেষবার পাওনাদার কোম্পানিতে এসে সিন ক্রিয়েট করেছিল, তখন ম্যানেজার নুসরাতই সেটা সামলিয়েছিল। অন্যরা ব্যাপারটা এড়িয়ে গিয়েছিল। রাফসান ঠান্ডা হাসি দেয়, চোখ তানিয়ার উপর বাজ পাখির মতো আটকে থাকে। আমি সত্যিই চাই না এটা কোনো কৃষক আর সাপের গল্প হয়ে দাঁড়াক। ওকে হাসপাতালে নিয়ে যাও, আরেকটা দল ওর বাসায় খোঁজ নিতে যাক। তানিয়ার মুখ একদম সাদা হয়ে যায়। আমি তো শুধু নুসরাতকে শেষবারের মতো দেখতে যাচ্ছিলাম, কেন আমাকে খুনি হিসেবে দেখছো? 10 বছর আগের খুনিকেই তো ধরতে পারোনি, এখন আবার সে অপরাধ করেছে, তাকে ধরবে না? আমাকে কেন টার্গেট করছো? তুমি 10 বছর আগের কেস সম্পর্কে জানো, আমরা একসাথে কাজ করেছি। নাসরিনও সতর্ক হয়ে যায়। তানিয়া তাড়াহুড়ায় বলে, আমার কথায় কি কোনো সমস্যা আছে? খুনিকে ধরতে পারলে নুসরাত কিভাবে মারা যেত? তবুও স্বীকার করছো না? আমি সামনে এগোই। তোমার হাতের কাঁচিটা একদম নতুন, মানে তুমি সম্প্রতি অনেক পরিশ্রম করছিলে। তুমি একজন অ্যাসিস্ট্যান্ট, কোম্পানির কি তোমার জিনিস সরানোর দরকার আছে? মেয়েটার অনেক কিছু বলার ছিল, কিন্তু রাফসান ওকে সুযোগ দেয় না। নতুন কাঁচি প্রথম কারণ। দ্বিতীয়, আমরা এইমাত্র বললাম নুসরাতের মৃত্যু 10 বছর আগেরটার সাথে একদম মিলে যায়। তুমি হঠাৎ রিল্যাক্সড হয়ে গেলে কেন? বিশেষ করে যখন আমরা এই মহিলা কলিগকে টার্গেট করলাম, তখন তুমি শুধু দুর্ভাগ্য না, একটা আনন্দও দেখলে। আমি অপরাধীর মন খুব ভালো করে চিনি। আগের জন্মের অভিজ্ঞতা আমাকে এটা বুঝতে সাহায্য করে। খুনি প্রায়ই সবচেয়ে অসম্ভব মানুষ হয়, শুধু অপরাধী নিজের কথায় অনড় থাকে। তানিয়া সাম্প্রতিক দিনগুলোতে খুবই কষ্ট করে কাঁদছিল, এমনকি নাসরিনও এতে মুভড হয়ে গিয়েছিল। কিন্তু রাফসান চোখের পানিতে বিশ্বাস করে না। আবেগী বিচার বুদ্ধিতে সবচেয়ে বেশি বাধা দেয়। তানিয়ার ঠোঁট কাঁপতে থাকে। আমার এমন কোনো অনুভূতি নেই। তুমি ভুল করছো, আমি এমনি বাজে কথা বলেছি। রাফসান তখন কলিগ রাহাতকে ফোন করে জিজ্ঞেস করে তানিয়া সম্প্রতি নুসরাতের কাছ থেকে টাকা ধার নিতে চেয়েছিল কিনা। ফোন কানেক্ট হয়। রাহাতের গলা ক্লান্ত শোনায়। রাফসান জিজ্ঞেস করে প্রায় 2 সপ্তাহ আগেও চেয়েছিল, তারপর আরও কয়েকবার চেয়েছিল, কিন্তু নুসরাত রাজি হয়নি। এমনকি বলেছিল টাকা না পেলে ওকে চাকরি থেকে বের করে দেবে। রাফসান শান্তভাবে ধন্যবাদ দেয়। রাহাত জিজ্ঞেস করে, তুমি কি তানিয়াকে সন্দেহ করছো? তুমি না বললে খুনি 10 বছর আগেরটাই? আমরা কখনো নিশ্চিত করিনি যে খুনি একই মানুষ, আমরা শুধু বলেছি কেসটা একই রকম। রাফসান তানিয়ার দিকে তাকিয়ে থাকে। এক কথায়, এক লাইনেই, আমি কি বুঝতে পারি যে তুমি অনেকবার টাকা ধার চেয়ে প্রত্যাখ্যাত হয়েছ, আর জানতে যে নুসরাত তোমাকে একবার রিজেক্ট করার পর তোমার মনে এখনো ঘৃণা আছে, আর তুমি সেই ঘৃণা থেকেই খুনিকে ছুরিকাঘাত করতে সাহায্য করেছ? তানিয়া চোখ বড় বড় করে তাকায়, ঠোঁট কাঁপে। কয়েক সেকেন্ড পর মুখ থেকে বেরিয়ে আসে, আমি নুসরাতকে ঘৃণা করতাম, কিন্তু পরে আমি বুঝে গিয়েছিলাম ও ঠিকই ছিল। আর তোমার প্রমাণ কি? শুধু অনুমান করে তো আমাকে দোষী বানাতে পারো না। মেয়েটা এমনকি একটা কোমল হাসিও দেয়। চিন্তা করো না, প্রমাণ শীঘ্রই পাওয়া যাবে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে সব চিহ্ন মুছে ফেলার সময় তোমার হাতে নেই। নুসরাত মারা গেছে রাত 3:30টায়, এখন মাত্র সকাল 8-9টা বাজে। প্রমাণ লুকানোর জন্য সময় দরকার, আর এখন যেভাবে তোমাকে দেখাচ্ছে তাতে তো তুমি খুন করা তো দূরের কথা, 10 বছর আগের স্টাইল কপি করারও সময় পাওনি। রাফসান তখন নির্দেশ দেয়, হাসপাতাল না, সোজা তোমার বাসায় নিয়ে যাও। ওখানকার লোকেরা এতক্ষণে ক্লু পেয়ে যাওয়ার কথা। তানিয়ার শরীর কেঁপে ওঠে। এই রিয়াকশনটা রাফসানকে আরও নিশ্চিত করে দেয়। তাকে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় রাফসান। তানিয়ার বাসা কোম্পানি থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে। পথে সে একদম চুপচাপ ছিল। এখানে একটা মজার কথা বলি ভাই, তানিয়ার এই লেভেলের আমি নির্দোষ অভিনয় দেখে তো মনে হচ্ছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার কথা, কিন্তু রাফসান ভাই তো একদম রিয়েলিটি চেক দিয়ে দিলেন। গাড়ি নিচে পৌঁছাতেই দেখা যায় ইতিমধ্যে 2টো সিকিউরিটি গাড়ি অপেক্ষা করছে। একজন মধ্যবয়সী সিকিউরিটি অফিসার তাদের দেখে এগিয়ে আসে। প্রফেসর নাসরিন, রাফসান ভাই।
আপনাদের এভাবে দৌড়াদৌড়ি করা সত্যিই ভালো। নাসরিন মাথা নাড়ে, কেস সলভ করতে সাহায্য করা আমার দায়িত্ব। তুমি কি ব্যুরোকে জানিয়েছো? ব্যুরো 1 সপ্তাহের মধ্যে কেস সলভ করার নির্দেশ দিয়েছে, কারণ কেসটা 10 বছর আগেরটার সাথে অনেক মিলে যায়। আর একটু ইতস্তত করে বলে, আর সিটি কমিটির মেয়র আজকে মিটিংয়ে বলেছেন যদি আবার এমন কেস হয় তাহলে ব্যুরোর প্রতিটা ডিপার্টমেন্টকে জবাবদিহি করতে হবে। নাসরিন ঠান্ডা হেসে বলে, কেস সলভ করতে 1 সপ্তাহ লাগবে না। সবাই চমকে যায়। ও আজকেই কেসটা সলভ করে দেবে। সঠিকভাবে বললে 1 ঘন্টার মধ্যে। রাফসান তানিয়ার দিকে তাকায়। তাই না মিস তানিয়া? সে চুপ থাকে। একজন সিকিউরিটি গার্ড উপর থেকে নেমে আসে। রিপোর্ট, সাসপেক্টের বাসায় সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কোনো অস্ত্র নেই, ছুরিও না। তানিয়া অবশেষে হাসে। দেখলে, এবার তো আমাকে বিশ্বাস করছো, তাই না? চিন্তা করো না, তোমার বাসায় যাও, আমি রিল্যাক্সড। আচ্ছা, তোমাদের কাছে পানি আছে? এত সময় ধরে কথা বলছি, একটু তেষ্টা পেয়েছে। নাসরিন হালকা হেসে বলে, ফ্যামিলি কখনো সাসপেক্টের সামনে হাল ছাড়ে না। হ্যাঁ, তানিয়া আসতে বলে। ওরা তানিয়াকে 4 তলায় নিয়ে যায়। ঘরের ভেতরে সিকিউরিটি গার্ডরা খুঁজছিল। পুরো ইউনিট এলোমেলো হয়েছিল। রাফসান পানির মেশিন দেখে প্রথমে নাসরিনের জন্য 1 কাপ পানি ঢেলে দেয়। তারপর নিজেও পানি নিয়ে বাসাটা ঘুরে দেখতে থাকে। বাথরুমে গিয়ে হঠাৎ থেমে যায়, মেঝের দিকে তাকিয়ে থাকে। নাসরিন ভেতরে এসে জিজ্ঞেস করে, রাফসান, তুমি কি দেখছো? রাফসান আঙুল দিয়ে মেঝে দেখিয়ে বলে, মা দেখো না, মেঝেতে অনেক পানি। মিস তানিয়া, তোমার কি সকালে গোসল করার অভ্যাস আছে? তানিয়ার চোখ চকচক করে ওঠে। হ্যাঁ, সমস্যা কি? বাথরুমে পানি থাকাটা তো স্বাভাবিক। রাফসান বলে, পানি থাকায় তো সমস্যা নেই। সমস্যা হলো তুমি এত অসুস্থ থাকা সত্ত্বেও সকালে গোসল করেছো। তোমার তো অনেক সাহস দেখছি। এরপর রাফসান বাসার একমাত্র আরেকটা দরজার দিকে ইশারা করে। বাসাটা বেশি বড় না। কথাটা শুনে মনে হচ্ছিল ও সাধারণত এত হইচই করে না, হয়তো জুয়া খেলেই সব টাকা হারিয়েছে। কিন্তু দরজা খুলতেই রাফসানের চোখ চকচক করে ওঠে। তানিয়ার ঘরটা লম্বা লম্বা পুতুলে ভরা ছিল। দেখে মনে হচ্ছিল সেগুলোকে বারবার চিমটি কাটা হয়েছে। আমাকে একটা দড়ি দাও। রাফসান ঘুরে চিৎকার করে বলে। তানিয়ার শরীর কাঁপতে থাকে। নাসরিনের মনে হয় ও কিছু আন্দাজ করে ফেলেছে, কিন্তু কোনো শব্দ করে না। সিকিউরিটি গার্ড একটু বিভ্রান্ত হয়ে রাফসানকে একটা দড়ি এনে দেয়। রাফসান সেটা নিয়ে পুতুলটা ধরে। পুতুলের গায়ে অস্পষ্ট দাগ ছিল। রাফসান দড়ি দিয়ে পুতুলটাকে বাঁকতে শুরু করে। তানিয়ার মুখ সাদা হয়ে যায় যখন রাফসান পুতুলের হাত পেছনে টানে। এটা কিভাবে সম্ভব? কেউ একজন ভয়ে চমকে ওঠে। কেন সম্ভব না হবে? রাফসান ঘুরে জবাব দেয়, হাত থামায় না। পুতুলটা ধীরে ধীরে একটা প্রিন্সেসের মতো বাঁধা ভঙ্গিতে দাঁড়িয়ে যায়। এখনো পুরোপুরি বাঁধা হয়নি। তানিয়া হঠাৎ চিৎকার করে ওঠে, আর বেঁধো না। তানিয়া মেঝেতে বসে পড়ে, মাথা নিচু করে ফেলে। রাফসান বসে ওর দিকে তাকিয়ে বলে, এখন আর কি বলার আছে? তুমি প্রথম থেকেই কেন ভাবলে খুনি আমি? তানিয়া মাথা তুলে তাকায়, মুখ ফ্যাকাশে। তুমি কিভাবে একবার দেখেই পুতুলের গায়ের দাগ দেখতে পেলে? কিভাবে জানলে ওভাবেই বাঁধা হয়েছিল? নাসরিনের মুখেও তখন একটা হাসি ফুটে ওঠে। কেসটা সলভ হয়ে গেছে। রাফসান তখনও হাঁটু গেড়ে বসেছিল। কথা বলা থামাতে বলে, তুমিই একমাত্র মানুষ ছিলে না যাকে নুসরাত সাহায্য করেছিল কোম্পানিতে। যখন আমি নুসরাতের মৃত্যুর ঘোষণা দিলাম সবাই অবাক হয়েছিল। শুধু তুমিই প্রথম মুহূর্তে প্রচণ্ড কষ্ট পেয়ে কেঁদেছিলে। তানিয়া দুর্বল গলায় বলে, এটা কি স্বাভাবিক না? রাফসান বলে, কিন্তু তুমি অবাক হওনি। পরে আমি তোমার হাতে টাকা দেখেছিলাম, আরও নিশ্চিত হয়ে গেলাম। শেষে যখন কেউ বলল তুমি খারাপ, আমি একদম নিশ্চিত হয়ে গেলাম তুমিই খুনি। তানিয়া হতভম্ব হয়ে যায়। এটা দুঃখজনক। এটা সত্যিই একটা কৃষক আর সাপের গল্প। কিসের কৃষক আর সাপ? সে একবার আমাকে সাহায্য করেছিল, আমিও টাকা শোধ দিয়েছিলাম। তাহলে শেষবার ওকে সাহায্য করলে সমস্যা কি? ও এত নিষ্ঠুর ছিল কেন? ও দেখেছে আমাকে দেনাদারের হাতে মার খেয়ে মরতে বসতে। যেহেতু আমি মরতেই যাচ্ছিলাম, ভাবলাম একসাথেই মরি। তানিয়ার মুখ সাদা হয়ে যায়। তুমি জানো, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম আর কোনো উপায় নেই কিনা। আমি ওকে আমার সব ডিজাইন আইডিয়া দিয়েছিলাম, কিন্তু ও আইডিয়াগুলো নিয়ে নিয়েছিল। তারপরও আমাকে বের করে দিতে চেয়েছিল। এমন মানুষ কি মরা উচিত না? রাফসান একটু অবাক হয়। এটা কাকতালীয় নাকি নিয়তি জানি না। ঠিক তখনই তানিয়ার ফোন বেজে ওঠে। ধরো। রাফসান বলে, তুমি এখনো ফোন ধরতে না পারার মতো অবস্থায় পৌঁছাওনি। কে? তানিয়া ফোন ধরে। ফোনের ওপাশে একটা মেয়ের গলা শোনা যায়। হ্যালো, আপনি কি সিনহাই ডিজাইন কোম্পানির মিস তানিয়া বলছেন? আমরা লাইট কাপ ডিজাইন কম্পিটিশনের জাজিং টিম থেকে বলছি। আপনার কাজ প্রয়োজনীয়তা পূরণ করেছে। দয়া করে 3 দিনের মধ্যে কম্পিটিশনের ঠিকানায় এসে ফাইনালের জন্য কোয়ালিফাই করুন। তানিয়া হতভম্ব হয়ে যায়। নাসরিন আর রাফসানও ভুল শুনছিল না। হ্যালো, মিস তানিয়া, শুনতে পাচ্ছেন? হ্যালো। তানিয়া পুরো শরীর কাঁপতে থাকে। কথা বলতে পারছিল না, কাঁদতে শুরু করে। চাপা গলায় চিৎকার করে বলে,
কেন আমাকে বলনি? কেন? রাফসান দাঁড়িয়ে থাকে নিরুত্তর। মনে মনে ভাবে তোমার মরা উচিত ছিল, কিন্তু যদি জেল থেকে বেরিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে পারো। নাসরিন হাত করা পরিয়ে দেয়। তানিয়া উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আমি কি সত্যি ওই সাপটা ছিলাম? রাফসান, তুমি কি সবকিছু আগে থেকেই জানতে? বুয়া পুতুলের হয়তো এটা ঠিক করার সময় হয়নি, তাই না? তোমার অসুস্থতা তো খুন করার পর ঠান্ডা পানি আর এক রাত এয়ার কন্ডিশনে থাকার কারণে হয়েছিল, তাই না? রাফসান জিজ্ঞেস করে। তানিয়া মুখ খোলে, শেষে নীরবে মাথা নাড়ে। প্রথমবার আমাকে রিজেক্ট করার পরই আমি দেনাদারদের হাতে মার খেয়েছিলাম। তখন থেকেই আমি প্ল্যান করা শুরু করি। ওর গলা শান্ত হয়ে আসে। আমি 10 বছর আগের কেসের তথ্য খুঁজেছিলাম, শিখতে 1.5 মাসের বেশি সময় লেগেছে। 2 দিন আগে আমি আবার ওর কাছে গিয়েছিলাম, ও আমাকে বকেছিল। তখনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি। গতরাতে ওকে খুন করার পর সন্দেহ হওয়ার ভয়ে আমি পানি খেতে ফিরে আসি, ঠিক যেমনটা তুমি বলেছিলে। এয়ার কন্ডিশন, পুতুল। তুমি ঠিকই বলেছিলে। আমি 1.5 মাস ধরে ওই পুতুলে প্র্যাকটিস করেছিলাম, কিন্তু জিনিসটা অনেক বড় ছিল। ফেলে দেওয়ার সাহস পাইনি। ভেবেছিলাম কেউ সন্দেহ করবে না। সব বলার পর রাফসানের আর শুনতে ইচ্ছা করে না। জাহিদ ভাই, ওকে নিয়ে যান। রাফসান ঘুরে দাঁড়ায়। মা, আমরা কি একটা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করতে পারি? ঘোষণা দিতে যে গতরাতের খুনের কেস সলভ হয়ে গেছে, না হলে অনেক সময় লেগে যাবে। মানুষ আমাদের ফ্যামিলির সক্ষমতা নিয়ে সন্দেহ করা শুরু করবে। নাসরিন মাথা নাড়ে। তানিয়াকে নিয়ে যাওয়া হয়। দরজায় থেমে সে বলে, রাফসান আর সবাইকে বলছি, যদি জেল থেকে বেঁচে বেরোতে পারি, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। যদি সুযোগ পাও, প্লিজ নুসরাতের কবরে গিয়ে আমার হয়ে একটা সরি বলে দিও। কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু শেষমেশ কথাটা গিলে ফেলে। তানিয়াকে নিয়ে যাওয়ার পর ঘরে থাকা সবাই হাত তুলে সাধুবাদ জানায়। নাসরিন থামস আপ দেখায়, চোখে আলো ঝলমল করছিল। বাবা, আজকে মা তোমাকে নিয়ে গর্বিত। তো এইদিকে রাফসান পরে জানতে পারে তানিয়াকে নিয়ে যাওয়ার পর ওর বাবা মাহবুবের অফিসে খুব সিরিয়াস একটা মিটিং চলছিল। সবাই কেস নিয়ে নিজেদের মতামত দিচ্ছিল। বাবা বলে, শান্ত হন সবাই। ক্যাপিটাল সিটি ব্যুরো পাবলিকলি ঘোষণা দিয়েছে যে 1 সপ্তাহের মধ্যে জনগণকে জবাবদিহি করতে হবে। এই কথা বলতে গিয়ে বাবা নিজেই হেসে ফেলেন। একজন সাথে সাথে বলে, এই মেয়র সাহেব সত্যিই অস্থির, অস্বীকার করা যায় না। কেসটা তো তাদের এখতিয়ারেই হয়েছে, তাদের অধিকার আছে। বাবা তেমন কিছু মনে করেন না বলে মনে হচ্ছিল। এখন পয়েন্ট হচ্ছে কেসটা সলভ করা। তোমরা কিভাবে অ্যানালাইসিস করলে? চশমা পরা একজন লোক বলে, এই কেসটা কমপ্লিকেটেড আবার সহজও। কমপ্লিকেটেড কারণ এটা একদম 10 বছর আগের সিরিয়াল মার্ডার কেসের মতোই। সহজ কারণ 10 বছর আগের খুনি হয়তো আবার ফিরে এসেছে। একটু ইতস্তত করে বাবার দিকে তাকিয়ে বলে, 10 বছর আগে যখন এই কেস হয়েছিল, তখন মন্ত্রী মাহবুব সাময়িকভাবে ক্যাপিটাল সিটি ব্যুরোর ডিরেক্টর ছিলেন। এই সময় আবার কেসটা এসেছে। এটা সত্যিই বাবার জন্য একটা ধাক্কা। শুধু কেসটা নিয়ে আলোচনা করি, তোমরা সবাই আমার প্রথম ব্যাচের সহকর্মী। কেসটা আমাদের চেয়ে ভালো আর কেউ জানে না। ভোরের এই খুনের কেস আজকেই প্রকাশ পেয়েছে। পুরো শহর নিশ্চয়ই কেঁপে উঠবে। সময় মতো সলভ করতে না পারলে পুরো সিস্টেমকেই শাস্তি পেতে হবে। বাবার মুখ সিরিয়াস হয়ে যায়। অনেক কথা বলা হলেও কেউ কোনো অর্থপূর্ণ মতামত দিতে পারছিল না। সবার মুখের দিকে তাকিয়ে বাবার মনটা ভারী হয়ে যায়। হয়তো এতগুলো বছরের শান্তি সবার আগের প্যাশন মুছে দিয়েছে। ঠিক তখনই দরজায় নক পড়ে। অ্যাসিস্ট্যান্ট দরজা খোলে। একজন সিকিউরিটি গার্ড অবাক হয়ে ছুটে ভেতরে আসে। মন্ত্রী, দারুণ খবর! এভাবে ছুটে আসছো কেন? মিটিংয়ে কি দেখছো না? কেউ একজন রেগে যায়। সিকিউরিটি গার্ড লজ্জা পেয়ে বলে, দুঃখিত, আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি। মাত্র খবর পেলাম ভোরের সিরিয়াল মার্ডার কেসটা সলভ হয়ে গেছে। পুরো অফিসে যেন একটা নিস্তব্ধতা নেমে আসে। 2-3 সেকেন্ড পর সবাই লাফিয়ে উঠে দাঁড়ায়, চোখ বড় বড় করে তাকায়। 10 বছর আগের খুনিকে ধরা হয়েছে। দারুণ তো! ওই বদমাসটা অবশেষে ধরা পড়েছে। বাবা অবাক হয়ে যান, কিন্তু রিপোর্টারের মুখ ফ্যাকাশে হয়ে যায়। কি হয়েছে? কেসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ স্যার, খুনি 10 বছর আগেরটা না। এটা অসম্ভব। বাঁধার স্টাইল, ভিকটিমের শরীরের ক্ষত, পিঠের রক্তের চিহ্ন সবকিছুই 10 বছর আগের দিকে ইঙ্গিত করছে। হ্যাঁ, আমরা এই বাঁধার পদ্ধতির সাথে খুবই পরিচিত। ও তো দশকের পর দশক একা কাজ করেছে। এটা ভুল হতেই পারে না। বাবাও দ্বিধায় পড়ে যান। ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা গলা শোনা যায়। ও গর্ব করছিল, দেখা যাচ্ছে তোমরা আর আমি সবাই এই পদ্ধতির ফাঁদে পড়ে গিয়েছিলাম। পুরো দুনিয়া মাতাল, আর সে একাই সজাগ। মাহবুব, তোমাদের ফ্যামিলির ছেলে তো দারুণ। তুমি বাবার নাম ধরে ডাকার সাহস কিভাবে পাও? শুধু মা নাসরিনই এভাবে বলতে পারেন। নাসরিন, তুমি কি বলতে চাইছো? বাবা বিভ্রান্ত হয়ে যান। মা মাথা নেড়ে বলেন, কনফার্মড। খুনির বাঁধার পদ্ধতি প্রায় একই রকম।
আমরা অনেক দিন ধরে ভিকটিমকে স্টাডি করছিলাম, কিন্তু রাফসান মাত্র 3 সেকেন্ডে পার্থক্যটা ধরে ফেলেছে। খুনিকে সফলভাবে ধরতে ওর মাত্র 1 ঘন্টার বেশি সময় লেগেছে। এই কথায় সবাই চমকে যায়। সবাই মিলে ঘন্টার পর ঘন্টা ডিটেলস দেখেছে, আর কেউ একজন মাত্র 3 সেকেন্ডে ধরে ফেলেছে। কেউ একজন যন্ত্রপাতি আর অভিজ্ঞতা দিয়ে খুঁজেছে, আর কেউ একজন মাত্র 1 ঘন্টার মধ্যে আসল অপরাধীকে ধরে ফেলেছে। এই মানুষটা আমি। শখ কাটিয়ে বাবার হাসি অফিস জুড়ে ছড়িয়ে পড়ে। অন্যরা যদিও অবাক হয়েছিল, তারাও খুশি হয়ে যায়। এটাই তো মাস্টার হওয়ার মতো। রাফসান ভাইয়ের বয়স তো মাত্র 17। মা হাসি মুখে মাথা নাড়ে। ওই লোকটা একটা লম্বা শ্বাস নেয়, উঠে দাঁড়িয়ে বিনা বাক্যে বলে, দারুণ। আমি বাবাকে প্রথমে বলছি, আমি তো শুধু একজন কর্মচারী মাত্র। যেহেতু খুনি 10 বছর আগেরটা না, তাহলে কে? মৃত নুসরাতের অ্যাসিস্ট্যান্ট তানিয়া, একদম সাধারণ একটা মেয়ে। সবাই আবার চমকে যায়। সারা সকাল ধরে তারা কখনোই নুসরাতের কলিগদের উপর সন্দেহ করেনি। বাইরের মানুষরা পরিষ্কার দেখতে পায়, ভেতরের মানুষরাই কনফিউজ থাকে। বাবা তখনই উদ্বিগ্ন হয়ে মেয়র সাহেবকে প্রেস কনফারেন্স করার জন্য জানিয়ে দেন। নাসরিন রাফসানকেও ওখানে উপস্থিত থাকতে বলে। বাবা মাহবুবের পিঠ সোজা হয়ে যায়। মা হাসি মুখে মাথা নাড়েন। মাহবুব, আমার প্রিয় ছেলে বলেছিল ইয়ে ফ্যামিলির সম্মান ফিরিয়ে আনতে দেরি হয়নি। 1 সপ্তাহ বাকি ছিল। ইয়ে ফ্যামিলি মুখ হারিয়েছিল, ও সেটাই খুঁজে বের করতে চেয়েছিল। বাবা লম্বা শ্বাস নেন, গলায় এক অদ্ভুত আবেগ। তুমি বলছো রাফসান 10 বছর আগের খুনিকেও খুঁজে বের করতে চেয়েছিল? তো ভাই, এইদিকে 17 বছর বয়সী একটা ছেলে 1 ঘন্টায় কেস সলভ করে ফেলছে, আর আমরা তো একটা এক্সাম প্রশ্নের উত্তর মনে করতেই 1 সপ্তাহ লাগিয়ে দেই। বাসায় ফিরে রাফসান সোজা স্টাডি রুমে চলে যায়। রাধুনিমা ডিনারের জন্য ডাকেন। রাফসান রাজি হয়ে গেলেও পরে বলে দেয় যেন তাকে বিরক্ত করা না হয়। ও 10 বছর আগের কেসটা খুঁজে বের করে। ফাইলটা অনেক পুরু, কিন্তু ও ধৈর্য ধরে পুরোটা পড়ে। 2007 সালের 16 সেপ্টেম্বর সকাল 6টায় চাওগুয়াং ডিস্ট্রিক্টের ফ্যাংয়াং পার্কে একটা নারী লাশ পাওয়া যায়। নাম শিমু, বয়স 23, উঁচু হিল পরা ছিল, মাথায় আঘাত ছিল। 2007 সালের 18 সেপ্টেম্বর এরিয়াং ডিস্ট্রিক্টের কিংগুয়াং রোডে রুমা মারা যায়। 2007 সালের 29 সেপ্টেম্বর ঝাওগুয়াং ব্রিজের নিচে পলি নামের একজনের লাশ পাওয়া যায়। তার পরিবার লাশটা নিতেও অস্বীকার করেছিল। রাফসান পুরো কেস এক নিঃশ্বাসে পড়ে ফেলে। কলম নিয়ে সব ক্লু লিখে রাখে। 10 বছর হয়ে গেছে, এখন মেথড আলাদা। যদি একই কেস আজকে ঘটতো, হয়তো এতদিনে সলভ হয়ে যেত। রাফসান স্টাডি রুমেই থেকে যায় যতক্ষণ না মা লাঞ্চ নিয়ে আসেন। মা, তুমি কেন এলে? রাধুনিমা বলেছিল তুমি খেতে নিচে যাওনি। সে তোমাকে বিরক্ত করতে ভয় পাচ্ছিল। মা বলে ওর ফোকাস কি নিয়ে সেটা দেখার জন্যই এসেছেন। হঠাৎ মায়ের চোখ বড় হয়ে যায়। তুমি কিভাবে খুনির মানসিক অবস্থার রেকর্ড খুঁজে পেলে? রাফসান হেসে বলে, সহজ। প্রতিটা কেসের ভিকটিমের পিঠের রক্তের লেখা তুলনা করলেই বোঝা যায়। দেখো, শুরু থেকেই সে 9 জনকে খুন করার সিদ্ধান্ত নিয়েছিল, তাই প্রথম ভিকটিমের পিঠে সে লিখেছিল 9 থেকে 1। কিন্তু ছবিতে হাতের লেখাটা কাঁপা কাঁপা, মানে প্রথমবার সে ভয় পেয়েছিল। দ্বিতীয় ভিকটিমের পিঠের লেখা অনেক বেশি স্থির। ভিকটিমের সংখ্যা বাড়ার সাথে সাথে আসল খুনির হাতের লেখাও খারাপ হতে থাকে। কেন? কারণ যখন সে 9 জনকে খুন করে ফেলেছে, তখনও ধরা পড়েনি। তার মনে হচ্ছিল সে যেন রাজা, সব আইনকে অবজ্ঞা করতে পারে। শুরুতে সে ভয় পেত, তারপর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। তারপর সিকিউরিটি সিস্টেমকেই অবজ্ঞা করতে শুরু করে। এটাই প্রথম মানুষ থেকে নবম মানুষ খুন করা পর্যন্ত মানসিক পরিবর্তন। আর সে 9 জনকে খুন করার পরই থেমে যায়। তাহলে আগের সিদ্ধান্তটা উল্টে যেতে পারে। মা তখনও রিয়্যাক্ট করেননি। কোনো সিদ্ধান্ত? খুনি র্যান্ডমলি টার্গেট বেছে নেয়নি। হয়তো সে একজন সাইকো, কিন্তু নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে খুন করত। এই 9 জন মৃত মানুষ, সরাসরি হোক বা পরোক্ষভাবে, নিশ্চয়ই একে অপরের সাথে সংযুক্ত। শেষ কথাটা বলার সাথে সাথে মা প্রতিবাদ করতে পারেন না। এটা অসম্ভব। এই 9 জন মানুষ একে অপরকে চেনেই না, কিভাবে সংযুক্ত হতে পারে? আর এই সিদ্ধান্ত তুমি জানো কে করেছিল? অবশ্যই জানি, বাবা। রাফসান পাল্টা জিজ্ঞেস করে। কিন্তু বাবার সিদ্ধান্ত তো সঠিক হতে হবে। মায়ের দিকে তাকিয়ে দেখে তখনও বিশ্বাস করছেন না। রাফসান আবার যুক্তি দেয়, মা, এটা তো খুবই সহজ। যদি খুনি শুধুই একজন খুনি হতো, 9 জনকে খুন করার সিদ্ধান্ত নিলেও শুধু একবারই লিখত 9 জনের মধ্যে 8। 9 থেকে 1 লেখার কোনো দরকার নেই। তাই আমার সিদ্ধান্ত হলো সে শুরু থেকেই সংখ্যাটা বেছে নিয়েছিল, আর টার্গেটও বেছে নিয়েছিল। এই 9 জন মানুষ নিশ্চয়ই তার সাথে সংযুক্ত। রাফসান এত পরিষ্কারভাবে বলে যে মা বিশ্বাস করতে বাধ্য হন। মায়ের মনে বাবাই সবচেয়ে সেরা ডিটেকটিভ, কিন্তু রাফসানের কথাও সঠিক। রাফসানের অ্যানালাইসিস বলছে এই 9 জন মৃত মানুষ নিশ্চয়ই একে অপরের সাথে সম্পর্কিত। তাহলে এরপর কি করবে? মা জিজ্ঞেস করেন। ওই 9টা পরিবার খুঁজে বের করতে হবে, আবার চেক করতে হবে।
এবার 10 বছর ধরে চাপা পড়ে থাকা সমস্যার মূলে যেতে হবে। তারা হয়তো সবাই রাজধানীতে নেই। কতগুলো পরিবার খুঁজে পাওয়া যাবে? 3টা পরিবার, ওইটুকুই। রাফসান বলে গুড নাইট, রেডি হয়ে ঘুমাতে যায়। মাত্র 2 কদম হাঁটতেই মা এসে তাকে ধরে ফেলেন। আমি অনেক ভয় পেয়েছিলাম। আকাশ ভেঙে পড়লেও আমার সন্তানকে আগে পেট ভরাতে হবে, তাড়াতাড়ি করো, খাওয়ার পর তোমার সাথে যাব, খাবার শেষ না করলে যেতে দেব না। লাঞ্চের পর রাফসান আর মা পুলিশ স্টেশনে গিয়ে হাউসহোল্ড রেজিস্ট্রেশন ফাইল চেক করেন। 10 বছর হয়ে গেছে, সত্যিই অনেক সময়। 3টা পরিবার রাজধানী চিরতরে ছেড়ে চলে গেছে। বাকি 6টা পরিবার বেশিরভাগ রিজাইন লেটার সাইন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে রাজধানীর ডেভেলপমেন্ট অনেক দ্রুত হয়েছে। তারা কোটি কোটি টাকার প্রপার্টির মালিক থেকে সরে গেছে। প্রথম যে পরিবারে তারা যান, সেই পরিবারের একজন জিজ্ঞেস করেন, আপনারা কারা, কি চাই? একটু বিভ্রান্ত হলেও 1 সপ্তাহের রহস্যময় ছাপটা হঠাৎ চেয়ারফুল হয়ে যায়। ভালো, যদি খুঁজে পাই 10 বছর অপেক্ষা করা বৃথা যায়নি। শিমুর পরিবারের বাড়ি থেকে বের হয়ে মা রাফসানকে বকা দেন, এত নিশ্চিত কেন তুমি? আজকে তো কোনো ক্লুই পাইনি। কিছু না পাওয়া মানে হারভেস্ট না হওয়া না। রাফসান বলে, অন্তত আগের প্রজন্মের শত্রুতা বাদ দেওয়া গেছে। এরপর যা খুঁজতে হবে সেটা হলো শিমু, রুমা আর পলির মধ্যে কি সংযোগ আছে। ওরা তখনও গাড়ি থেকে নামেনি। শিমুর মা আবার দৌড়ে আসেন। রাফসান আর নাসরিনকে থামান তিনি। দৌড়ে এসে পকেট থেকে একটা শপিং কার্ট বের করেন। এটা আমার মেয়ে আগে রেখে গিয়েছিল, ওতে অনেক টাকা ছিল, তাই ওকে কবর দেওয়ার সময় এটা দেইনি। এখনই হঠাৎ মনে পড়ল, দেখুন তো এটা কোনো কাজে লাগবে কিনা। রাফসান কার্ডটা হাতে নিয়ে একবার দেখে হেসে ফেলে। খালাম্মা, এটা তো খুবই কাজের জিনিস। শিমুর মা উপরে চলে যাওয়ার পর মা রাফসানের দিকে এমনভাবে তাকান যেন ও একটা গুপ্তধন। বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করেন, রাফসান, এই কার্ডের রহস্য কি? মা, তুমি প্রতিটা মৃত ব্যক্তির পরিচয় আর পেশা গুছিয়ে রাখো। শুধু এইটুকু বলেই রাফসান রহস্যটা মায়ের কাছে ছেড়ে দেয়। গাড়ি 10 মিনিটের বেশি চলার পর মায়ের চোখে হঠাৎ আলো ঝলমল করে ওঠে। শপিং কার্টটা হাতে নিয়ে দেখেন কার্ডে কয়েকটা ক্যাপিটাল লেটার লেখা, গোল্ডেন ডিপার্টমেন্ট স্টোর সিটি। এটা 15 বছর আগে তৈরি হওয়া একটা ডিপার্টমেন্ট স্টোর মল। ই কমার্সের প্রভাবে 3 বছর আগে রাজধানী থেকে হারিয়ে গিয়েছিল, কিন্তু এই মলটাই এখন একটা গুরুত্বপূর্ণ ক্লু হয়ে উঠেছে। তৃতীয় মৃত ব্যক্তি পলি এখানেই সেলস পারসন হিসেবে কাজ করত। রাফসান মাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই বলে ওঠে, চলো গোল্ডেন ডিপার্টমেন্ট স্টোর সিটিতে যাই। মা হেসে ফেলেন, বাহ, বেশ ভালোই তো, কার্ড দেখেই বুঝে গেলে। মাকে নিয়েও একটু মজা করে বলেন, 10 মিনিট গাড়ি চালিয়ে আসলে বৃথা যায়নি। তোমার মায়ের সময়ের দাম যে কত তুমি জানোই না। রাফসান হেসে বলে, কেউ ভাবেইনি শিমু আর পলি দুজনেই গোল্ডেন ডিপার্টমেন্ট স্টোর সিটির সাথে জড়িত ছিল। 10 বছর আগে এটাই ছিল সবচেয়ে জনপ্রিয় জায়গা। এখন শুধু খুঁজে বের করাটাই বাকি। তো গাইজ, বুঝতেই পারছো 10 বছর আগের একটা শপিং কার্ট যে এত বড় একটা রহস্যের চাবিকাঠি হতে পারে। এটা দেখে মনে হচ্ছে আমাদের সবার পুরনো ওয়ালেটেও হয়তো এরকম কোনো হারানো রহস্য লুকিয়ে আছে। হেসে বলে, কেউ ভাবেইনি শিমু আর পলি দুজনেই গোল্ডেন ডিপার্টমেন্ট স্টোর সিটির সাথে জড়িত ছিল। 10 বছর আগে এই জায়গাটাই ছিল সবচেয়ে জমজমাট। এখন শুধু বের করতে হবে প্রথম ভিকটিম খুন হওয়ার আগে এখানে এমন কিছু ঘটেছিল কিনা যেটার সাথে খুনের কোনো সংযোগ থাকতে পারে। যদি খুঁজে পাওয়া যায় তাহলে খুনির সার্কেলটা অনেক ছোট হয়ে আসবে। মা আর নিজেকে সামলাতে পারেননি। 2 হাতে রাফসানের গাল ধরে জোরে জোরে নাড়িয়ে বলেন, বিশ্বাসই হচ্ছে না, এটা সত্যিই আমার সেই রত্ন ছেলে। বলো তো, ফ্যামিলির সম্মানের কথা না ভাবলে তুমি কি চিরকাল এভাবেই লুকিয়ে থাকতে চাইতে? রাফসান হেসে ফেলে। অন্য কিছু ইগনোর করা গেলেও মায়ের এই আদর ইগনোর করা যায় না। এই প্রথমবার নাসরিন এতটা খুশি হয়ে জড়িয়ে ধরেন। মা এখন খুশি কারণ ছেলে এখন সত্যিই তাকে প্রোটেক্ট করতে পারবে। গাড়িতে কিছুক্ষণ নীরবতা। খুব বেশি সময় না লাগতেই তারা গোল্ডেন ডিপার্টমেন্ট স্টোর সিটিতে পৌঁছে যায়। এখন এটাকে নতুন করে সাজিয়ে দাওয়ান স্কয়ার নামে শপিং, বিনোদন আর লেজার সেন্টার হিসেবে চালু রাখা হয়েছে। গাড়ি থেকে নামতেই মা বলেন, মলের পুরনো দোকান তো বন্ধ হয়ে গেছে, কিন্তু ভাগ্য ভালো তখনকার জেনারেল ম্যানেজার লিয়াকত সাহেব এখনো এখানেই আছেন। ওনার কাছ থেকেই আমরা ক্লু পেতে পারি। তারা সোজা জেনারেল ম্যানেজারের অফিসে চলে যায়। দরজা খোলে। লিয়াকত সাহেব হাসি মুখে ওদের স্বাগত জানান। প্রফেসর নাসরিন, রাফসান ভাই, আপনাদের দেখে সত্যিই আনন্দিত হলাম। বসার পর একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করেন, আপনারা দুজন নিজে এসেছেন, আমি তো একদম ধন্য হয়ে গেলাম। কি ব্যাপার বলুন, আমি সব কিছু বলবো। মা সরাসরি জিজ্ঞেস করেন, 10 বছর আগে, মানে 2007 সালের 16 সেপ্টেম্বরের আগে গোল্ডেন ডিপার্টমেন্ট স্টোর সিটিতে কি বড় কোনো ঘটনা ঘটেছিল? লিয়াকত সাহেব একটু হাসি দিয়ে বলেন, আরে গোল্ডেন ডিপার্টমেন্ট স্টোর সিটি তো কত পুরনো ব্যাপার,
2007 সালের সেপ্টেম্বরের আগে? স্কোপ তো অনেক বড়, এত সহজে কিভাবে মনে করব? থিওরিটিক্যালি তো 10 বছর হয়ে গেছে, মনে করাটা সত্যিই সহজ না। রাফসান তার চোখের দিকে তাকিয়ে ঠান্ডা হাসি দেয়। জেনারেল ম্যানেজার সাহেবের মনে হয় মনে করার কোনো ইচ্ছাই নেই। 2007 সালে গোল্ডেন ডিপার্টমেন্ট স্টোর সিটিতে কিছু একটা বড় ঘটেছিল বলে মনেই হচ্ছে না। রাফসানের হাসি আরও ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখন আমরা এই কেসের ব্যাপারে আপনার হেল্প চাইছি। 2007 সালে গোল্ডেন ডিপার্টমেন্ট স্টোর সিটির সাথে সামান্যতম সম্পর্কিত যত ঘটনা আছে সব গুছিয়ে মাহবুব সাহেবের অফিসে পাঠিয়ে দিন। মনে রাখবেন, কোনো ডিটেইল যেন বাদ না যায়। যদি কিছু লুকাতে চান সেটাও ছেড়ে দেবেন না। লিয়াকত সাহেব চোখ বড় বড় করে তাকান। রাফসান সাহেব, এটা কি ধরনের কথা? কোনো ডিটেইল বাদ যাবে না, সবকিছু রেকর্ড করতে হবে? ম্যানেজার সাহেবের চোখের ভাষাই আমাকে বলে দিচ্ছে আপনার কি মনে করা উচিত, শুধু বলতে কষ্ট হচ্ছে। রাফসান উঠে দাঁড়ায়। তাহলে আমার আর কিছু করার নেই। আগামীকাল সকাল 9টার মধ্যে আশা করি মাহবুব সাহেব আপনার রেকর্ড দেখতে পাবেন। এই বলে মায়ের দিকে ইশারা করে বলে, চলো আমরা যাচ্ছি। লিয়াকত সাহেব তাড়াহুড়া করে ওঠেন। নাসরিন ম্যাডাম, রাফসান ভাই, চিন্তা করবেন না, অনেক দিন হয়ে গেছে তো, একটু ভাবার সময় লাগবে। লোকটার তখন হয়তো মনে হচ্ছিল, ইস, ইয়ে ফ্যামিলির নাম শুনলেই তো সবার হাত পা কাঁপা শুরু হয়। একদম আমাদের এলাকার চেয়ারম্যানের ভাতিজা স্টাইলের ভয়। পুরো মলটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সার্চ করা অসম্ভব কিছু না। নর্মাল বিজনেস থেকে বন্ধ করে দিয়ে সার্চ করানো অসম্ভব কিছু না। মা ঠিক বুঝে উঠতে পারেন না রাফসান হঠাৎ মুখ ঘুরিয়ে ফেললো কেন। লিয়াকতের কথাটা তো ঠিকই মনে হচ্ছিল, এত সময় হয়ে গেছে, মনে করাটা সহজ কথা না। কিন্তু রাফসান যাই করুক, তিনি ছেলের পাশেই থাকবেন। রাফসান থেমে গিয়ে পেছন ফিরে তাকায়। লিয়াকত সাহেব, একটা কথা মনে রাখবেন, আজকে আমরা যে বিষয়ে জিজ্ঞেস করছি সেটা 10 বছর আগের একটা মার্ডার কেস। যদি রিপোর্ট না করেন আর শেষমেশ দেখা যায় আপনি আইনগতভাবে দায়ী, তাহলে আর ঘুরে দাঁড়ায় না। লিয়াকত সাহেব দাঁত চেপে বলে ফেলেন, ঠিক আছে, আমি বলছি। 10 বছর আগে 16 সেপ্টেম্বর গোল্ডেন ডিপার্টমেন্ট স্টোর সিটিতে একটা বড় ঘটনা ঘটেছিল, আর সেটা আমার সাথেই জড়িত। রাফসান জোরে ঘুরে দাঁড়ায়। কি ঘটনা? আপনার সাথে কেন সম্পর্কিত? 2007 সালের 10 সেপ্টেম্বর গোল্ডেন ডিপার্টমেন্ট স্টোরে একটা এলিভেটর অ্যাক্সিডেন্ট হয়েছিল। ভিকটিম ছিল আমার নিজের ছেলে। এই কথা বলার সময় লিয়াকত সাহেবের চোখ হঠাৎ লাল হয়ে যায়। 10 সেপ্টেম্বর মানে প্রথম মার্ডার কেসের 6 দিন আগে গোল্ডেন ডিপার্টমেন্ট স্টোর সিটিতে বড় একটা ঘটনা ঘটেছিল। এলিভেটর অ্যাক্সিডেন্ট? কি হয়েছিল আসলে? রাফসান জিজ্ঞেস না করে থাকতে পারে না। সেই উইকেন্ডে আমার স্ত্রী খুব ব্যস্ত ছিল, তাই আমি নিজের ছেলেকে নিয়ে মলে গিয়েছিলাম। কিন্তু আমি ব্যস্ত হয়ে পড়ায় ও দৌড়ে এলিভেটরের কাছে চলে যায়। কল্পনাও করিনি এলিভেটরটা নষ্ট হয়ে যাবে। ওর শরীরটা এলিভেটরের মধ্যে চাপা পড়ে যায়, মাথাটা, গলা কাঁপতে থাকে। রাফসান সাহেব জানেন, ওর মাথাটা ফেটে গিয়েছিল, পুরো এলিভেটরের মেঝেতে ছড়িয়ে পড়েছিল। শেষটায় লিয়াকত সাহেবকে দেখে মনে হয় যেন একটা হতাশ পশু, চোখের আগে ভরা। মা বলেন, আমি সত্যিই দুঃখিত। লিয়াকত মাথা নাড়েন, কিন্তু যেন কিছুই শুনছেন না। রাফসান অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে। দুঃখিত লিয়াকত সাহেব, এমনটা হবে ভাবিনি। লিয়াকত লাল চোখ তুলে হাসি দিয়ে বলেন, রাফসান সাহেব আর নাসরিন ম্যাডাম আর কিছু জানতে চান? ঘৃণামাখা সেই হাসিটা যেন প্রশ্ন করছিল, মানুষের পুরনো ক্ষত খুঁচিয়ে দেখতে মজা পাচ্ছেন তো? আর দাঁড়ায়নি ওরা, অফিস থেকে বেরিয়ে যায়। গাড়িতে ফিরে আসতেই মা দেখেন রাফসান কিছু একটা নিয়ে গভীর চিন্তায়। রাফসান, কি ভাবছ? আমি ভাবছি 6 দিনের মধ্যে লিয়াকত সাহেব, ওনার ছেলে শিমু, রুমা আর পলি, এদের মধ্যে কি কানেকশন থাকতে পারে? মায়ের চোখ বড় হয়ে যায়। তুমি কি বলতে চাইছো লিয়াকতই খুনি? না, 10 বছর আগের কেসের সাথে সম্পর্কিত যে কেউই এখন সাসপেক্ট। লিয়াকত সাহেবও একজন সাসপেক্ট। এমনকি পুরো গোল্ডেন ডিপার্টমেন্ট স্টোর সিটি এখন সাসপেক্টের লিস্টে। আমি শুধু ভাবছি 6 দিনের মধ্যে এত অর্গানাইজড একটা মার্ডার প্ল্যান বানানো ওনার পক্ষে আসলেই সম্ভব কিনা। আমার পদ্ধতিটা হলো, প্রথমে সবাইকে সাসপেক্ট লিস্টে রেখে দাও, তারপর একে একে এলিমিনেট করো। শেষমেশ যে বাকি থাকবে সেই আসল খুনি। 10 বছর আগে এই কেসে অনেক ধারণা ছিল, কিন্তু গোল্ডেন ডিপার্টমেন্ট স্টোর সিটির দিকে কেউ তাকায়নি। এটা হয়তো একটা নতুন দিক, হয়তো এটাই সবচেয়ে সঠিক দিক। মা, চলো দেখি সেই সময় রাজধানীতে গোল্ডেন ডিপার্টমেন্ট স্টোর সিটির সাথে জড়িত আর কে কে ছিল। বিশেষ করে জানতে হবে এলিভেটর অ্যাক্সিডেন্টের সময় শিমু আর রুমা কি সেখানে উপস্থিত ছিল। যদি তখনকার কোনো ভিডিও ফুটেজ থেকে থাকে তাহলে সেটাই সবচেয়ে ভালো। তাহলে তো সিকিউরিটি ব্যুরোতেই যেতে হবে। আমার মনে আছে সেই সময়ের একটা ফুটেজ রাখা ছিল, কিন্তু জানি না এখনো আছে কিনা। আর কি দেরি করছো,
চলো এখনই। ড্রাইভার তাড়াতাড়ি চালাতে শুরু করে। মা একটু ইতস্তত করে বলেন, সিকিউরিটি ব্যুরোতে গেলে তো সেটা কামাল সাহেবের এলাকা, তুমি কি অ্যালার্ম বাজাতে চাইছো না তো? যেখানে মানুষ আছে সেখানে গ্রুপ পলিটিক্স থাকবেই। কামাল সাহেব ইয়ে ফ্যামিলির সমকক্ষ না ঠিকই, কিন্তু ওনার পেছনেও কিছু শক্তি দাঁড়িয়ে আছে। একে অপরকে ঢাল হিসেবে ব্যবহার করাটা তো কমন ব্যাপার। রাফসান মায়ের এই দুশ্চিন্তা বুঝলেও আত্মবিশ্বাসী হাসি দিয়ে বলে, মা ভুলে যেও না, আমরা এখন 10 বছর আগের সিরিয়াল মার্ডার কেসের ইনভেস্টিগেশন করছি। কামাল সাহেব তো এখনো জানেনই না যে আমরা তানিয়াকে ধরে ফেলেছি। এই সময় গেলে সমস্যা কি? মা বিভ্রান্ত হয়ে হালকা হেসে ফেলেন। গাড়ি খুব দ্রুতই সিকিউরিটি ব্যুরোতে পৌঁছে যায়। ব্যুরোর অনেক লোকই মাকে চিনত, সবাই সালাম দিতে থাকে। খবরটা স্বাভাবিকভাবেই কামাল সাহেবের কানে পৌঁছে যায়। তিনি দেরি করে আসেন, হাসি মুখে বলেন, আরে প্রফেসর নাসরিন, রাফসান ভাই, কি ব্যাপারে এলেন? আজ সকালের কেসের নতুন কোনো ক্লু পেয়েছেন নাকি? আসলে তিনি নুসরাতের কেসের ব্যাপারে জানতে খুবই আগ্রহী। মা হেসে বলেন, আমরা 10 বছর আগের সিরিয়াল মার্ডার কেসের আরও ডিটেইল ইনফরমেশন নিতে এসেছি। সেটা তো এখনো কামাল সাহেবের ব্যুরোতেই সংরক্ষিত আছে, তাই না? অবশ্যই, সিকিউরিটি ব্যুরোর সব কেসই ডিটেইলে গুছানো আছে। শুধু 10 বছর আগের কেসটা একটু কষ্টকর হবে খুঁজতে। ফাইল রুমে গিয়ে জিজ্ঞেস করুন, যেতে চাইলে পুরো ব্যুরো আপনাদের সব সুবিধা দেবে। কথায় একটু ক্ষমতার ভাব ফুটে ওঠে। কিন্তু এখন তো কম্পিউটারের যুগ। ফাইল রুম আছে ঠিকই, কিন্তু বেশিরভাগ ফাইল এখন কম্পিউটারেই সংরক্ষিত। সত্যিকারের কাগজপত্র খুঁজতে গেলে অনেক বছর ঘাঁটতে হবে। মায়ের মুখ একটু ফ্যাকাসে হয়ে যায়। কামাল সাহেব, কম্পিউটারে চেক করা যাবে না? সরি, আজকে আমাদের ব্যুরোর পুরো কম্পিউটার সিস্টেম আপগ্রেড হচ্ছে, আপাতত ব্যবহার করা যাবে না, চাইলে অপেক্ষা করতে পারেন। মা আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু রাফসান হেসে বলে, দরকার নেই, আমরা ফাইল রুমে গিয়ে নিজেরাই খুঁজে দেখি। রাফসান ভাই, প্রফেসর নাসরিনের তো ইনফরমেশন চেক করার অথরিটি আছে, কিন্তু আপনার তো নেই। কামাল সাহেব নরম গলায় হাসি দিয়ে বলেন। রাফসান বলে, আমি সিকিউরিটি সিস্টেমের কেউ না ঠিকই, কনফিডেন্সিয়াল ফাইল চেক করার অথরিটি আমার নেই ঠিকই, কিন্তু এটা কঠিন কিছু না। কামাল সাহেবের খবরটা আসলে একটু স্লো। আমি এখন কারো কেউ না ঠিকই, তবে ঠিক 1 সেকেন্ড আগেই আমাকে এই কেসের স্পেশাল ইনভেস্টিগেটর হিসেবে হায়ার করা হয়েছে। বিশ্বাস না হলে মাহবুব সাহেবকে ফোন করে কনফার্ম করে নিতে পারেন। 1 মিনিট আগে না, 1 সেকেন্ড আগে। এই কথাটা শুনেই কামাল সাহেবের মুখটা সাথে সাথে খারাপ হয়ে যায়। ও আচ্ছা, তাহলে তো আমিও কনসাল্ট করে নিতে পারি। ঠিক আছে, প্রফেসর নাসরিন আর রাফসান ভাইকে ফাইল রুমে নিয়ে যাও, ওদের ধীরে সুস্থে খুঁজতে দাও। ভাই, এই 1 সেকেন্ড আগে হায়ার করা স্পেশাল ইনভেস্টিগেটর লাইনটা শুনে তো একদম মনে পড়ে গেল আমাদের অফিসের সেই কলিগের কথা, যে মিটিংয়ের ঠিক 1 মিনিট আগেই আমি প্রজেক্ট লিড ঘোষণা দিয়ে বসে। মা এই জায়গার সাথে পরিচিত, এটা আগে বাবার অফিস ছিল। তিনি কাউকে সাথে না নিয়ে নিজেরাই ফাইল রুমের দিকে যান। ভেতরে শুধু 2 জন সিনিয়র সিকিউরিটি গার্ড ছিলেন। মা তাদের সালাম দিয়ে জিজ্ঞেস করেন, 2007 সালের সিরিয়াল মার্ডার কেসের ফাইল কোন র্যাকে আছে? তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে হাসেন। প্রতি বছর এত ফাইল থাকে, নির্দিষ্ট কেস ঠিক মনে থাকে না, কিন্তু 10 বছর আগের ফাইলগুলো C12 র্যাকে থাকার কথা। তবে সেখানে শয়ে শয়ে ফাইল আছে, খুঁজে বের করা কঠিন হবে। রাফসান কিছু না বলে সরাসরি C12 র্যাকে চলে যায়, খোঁজা শুরু করে। এত ফাইলের মধ্যে থেকে ডিটেইল খুঁজে বের করা সহজ কাজ না। মা আর রাফসান দুজনেই সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেক করতে থাকেন। কতক্ষণ কেটে গেছে জানা নেই। শেষমেশ মা চিৎকার করে বলেন, পেয়ে গেছি। এত ফাইল দেখে মা নিজেও অবাক হয়ে যান। এই কেস সলভ করতে যে এত ডকুমেন্ট লাগে ভাবতেই পারেননি। শুধু ওই সময়কার ইন্টারভিউয়ের ইনফরমেশনটাই দরকার। আমাদের বাসাতেও অনেক রেকর্ড আছে, বাকি এক্সট্রা ফাইলগুলো দেখার দরকার নেই, শুধু শুধু সময় নষ্ট হবে, রাফসান মনে করিয়ে দেয়। কিন্তু রাফসান নিজে ইনফরমেশন নিতে যায় না, বুকশেলফে খোঁজা চালিয়ে যায়। মা চুপচাপ সেই সময়ের ইন্টারভিউ নেওয়া মানুষদের রেকর্ড উল্টে দেখতে থাকেন। বিশেষ করে অ্যাসিস্ট্যান্টদের রেকর্ডগুলো ছাড়েন না। সময় গড়িয়ে যায়। কতক্ষণ কেটে গেছে জানা নেই। হঠাৎ রাফসানের মুখে একটা অদ্ভুত কনফিউশন ফুটে ওঠে। মা, কেসের মধ্যে কি এমন কেউ আছে যে নোট লিখতো? নাম দেলোয়ার? মা সাথে সাথে ফাইল উল্টাতে থাকেন। হ্যাঁ, তুমি কিভাবে জানলে? আমার হাতের এই ইনফরমেশন খুবই রিলায়েবল। 10 বছর আগের এই সিরিয়াল মার্ডার কেসটা সলভ হবে কিনা তা নির্ভর করছে এই দেলোয়ারের উপরই। দেলোয়ার নামটা রাফসানের কাছে খুব পরিচিত না, কিন্তু কেস ফাইলে নামটা দেখেই ও মায়ের স্মৃতি যেন 10 বছর পিছিয়ে যায়। সেই কেসটা পুরো শহর কাঁপিয়ে দিয়েছিল। অটোপসির দায়িত্বে থাকা হিসেবে মায়ের এই কেসের প্রতি কনসার্ন অন্য যে কোনো কেসের চেয়ে কম ছিল না। দেলোয়ারকে নোট লিখতে বলার সময়টা মায়ের অস্পষ্টভাবে মনে পড়ে। স্মৃতি ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। মা কেস ফাইলটা নিচে রাখেন। এই দেলোয়ার
যদি ঠিক মনে করতে পারি তাহলে সে গোল্ডেন ডিপার্টমেন্ট স্টোর সিটির সিকিউরিটি ক্যাপ্টেন ছিল। হ্যাঁ, রাফসান হাতের ফাইলটা মায়ের দিকে বাড়িয়ে দেয়। মায়ের চোখ চকচক করে ওঠে। এটা তো এলিভেটর অ্যাক্সিডেন্টের কেস ফাইল। রাফসান বলে, হ্যাঁ, সেদিন লিয়াকত সাহেবের ছেলের মৃত্যুর রেকর্ড। আর গেস কি, আরও কিছু পেয়েছি। কি বলো? এখানে কয়েকটা নোট আছে, তার মধ্যে একটা রুমার লেখা। মা সেটা নিয়ে নিজেই পড়া শুরু করেন। সেদিন লিয়াকত সাহেবের ছেলে এলিভেটরের মধ্যে খেলছিল। আমি বেশ কয়েকবার চিৎকার করে ডেকেছিলাম, কিন্তু ও স্পষ্ট শুনে উপেক্ষা করছিল। ম্যানেজার ডাকার কারণে আমাকে নিজের পোস্টে ফিরে যেতে হচ্ছিল, কিন্তু ফিরে তাকাতেই দেখি এলিভেটর নষ্ট হয়ে গেছে। বাচ্চাটার শরীর আটকে গিয়েছিল, মাথাটা। তাহলে তুমি ইমার্জেন্সি স্টপ বাটন কেন প্রেস করনি? আমি ভয় পেয়েছিলাম, আশেপাশে সবাই ভয় পেয়ে গিয়েছিল। একদমই মনে করতে পারছিলাম না। এগুলো রুমার সেই বছরের নোট। এটা থেকে বোঝা যায় সেদিন ঠিক কি হয়েছিল। লিয়াকত সাহেবের ছেলে বারণ শুনছিল না। বাবার পরিচয়ের কারণে সবাই তাকে একটু বাড়তি ছাড় দিত। কেউই ভাবেনি এলিভেটরটা তখনই নষ্ট হয়ে যাবে। বাচ্চাটার পা প্রথমে আটকে যায়। যদি সেই মুহূর্তে কেউ ইমার্জেন্সি স্টপ বাটনটা চাপতো, সবচেয়ে খারাপ যা হতো তা হলো একটু আঘাত, মৃত্যু হতো না। রাফসান মনে মনে অ্যানালাইসিস করতে থাকে, কিন্তু কিছু একটা সম্ভাবনা মাথায় আসতেই সেটা না বলে অন্য প্রশ্ন করে। আচ্ছা, এই ঘটনার কোনো ভিডিও ফুটেজ নেই কেন? মায়ের মুখটা একটু অদ্ভুত হয়ে যায়। সিরিয়াল মার্ডার কেসের ক্রাইম সিনগুলোতেও প্রায় কোনো মনিটরিং ছিল না। এখনকার মতো তখন এত ক্যামেরা ছিল না। ভিকটিমের জীবনের যতটুকু ফুটেজ পাওয়া যায় সেটুকুই। আমার প্রশ্ন হলো, একটা বড় মলে একটা এলিভেটর অ্যাক্সিডেন্ট হলো, সেখানে কোনো ফুটেজ থাকবে না কেন? মা কিছুক্ষণ চুপ থেকে বলেন, এটা তো অসম্ভব একটা ব্যাপার। কেস ফাইলে লেখা আছে সিকিউরিটি গার্ড সে সময় ফুটেজ চেক করেছিল, কিন্তু ডেটা সেভ করা ছিল না। রাফসান কেস ফাইলটা বুকশেলফে রেখে মাকে নিয়ে দেলোয়ারকে খুঁজতে বেরিয়ে যায়। ওর মন বলছে এই দেলোয়ারই কেসের আসল চাবিকাঠি। ওকে খুঁজে পেলে 10 বছর আগের খুনিকে লক করা সম্ভব হবে। মা আর কিছু বলেন না। ফাইলগুলো জায়গা মতো রেখে দুজনের সাথে সাথেই ফাইল রুম থেকে বের হয়ে যান। রুমে থাকা 2 সিকিউরিটি গার্ড কামাল সাহেবকে সাথে সাথে রিপোর্ট করেন, কিন্তু কি রিপোর্ট করলেন সেটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। এসব ছোটখাটো ব্যাপারে সময় নষ্ট করার সময় নেই। ওরা সিকিউরিটি ব্যুরো থেকে বের হয়ে সোজা হাউসহোল্ড রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে চলে যায়। রাজধানীতে কাউকে খুঁজে বের করা এমনিতেও সহজ, তার উপর সুপারভাইজার একদম সহযোগিতামূলক। শেষমেশ কেউই ফ্যামিলির মুখের উপর না বলার সাহস দেখায় না, কিন্তু দেলোয়ার নামটা এত কমন যে খুঁজে বের করাটা মোটেও সহজ হয় না। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয়। এমনকি রাধুনী খালা মর্জিনা ফোন করে খাবারের জন্য ডাকলেও তারা রিপ্লাই দেওয়ার সময় পান না। রাত 8টার দিকে অবশেষে একজন স্টাফ ইনফরমেশন নিয়ে আসে, প্রফেসর নাসরিন, রাফসান ভাই, দেলোয়ারকে খুঁজে পাওয়া গেছে। দুজনেই একসাথে উঠে দাঁড়ায়। এখন কোথায় থাকে? স্টাফটার মুখে একটু অস্বস্তির ছাপ, বলতে একটু কষ্ট হচ্ছে। কি এমন কষ্ট? বলে ফেলুন। আসলে ব্যাপারটা হলো, গোল্ডেন ডিপার্টমেন্ট স্টোরের সেই সিকিউরিটি ক্যাপ্টেন দেলোয়ার, সে 10 বছর আগেই মারা গেছে। মা আর রাফসান দুজনেই একসাথে চমকে ওঠেন। 10 বছর আগের কেসের এত গুরুত্বপূর্ণ একজন মানুষ, সেও 10 বছর আগেই মারা গেছে। এটা কল্পনাও করেননি। 10 বছর আগের সিরিয়াল মার্ডার কেস হোক বা লিয়াকত সাহেবের ছেলের এলিভেটর ট্র্যাজেডি, 2 কেসেই দেলোয়ার একটা ভূমিকা রেখেছে। ও 2টো কেসেই নোট লিখেছে। রাফসান সময় নষ্ট করে না, সাথে সাথে স্টাফের কাছে দেলোয়ারের সব ইনফরমেশন চেয়ে নেয়। ইনফরমেশন দেখেই বোঝা যায় এটাই সেই খোঁজা মানুষটা। কিন্তু ও 2007 সালের 4 অক্টোবর একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। ড্রাইভারকে কয়েক মাস পরে ধরা হয়, কিন্তু তার কিছুদিন পরই জেলখানায় ক্যান্সার এসে মারা যায়। পুরো ইনফরমেশন পড়ার পর সবাই বুঝে যায় এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, এটা একটা মার্ডার। মা 20 বছরের বেশি সময় ধরে একজন এক্সপেরিয়েন্সড ফরেন্সিক ডাক্তার হিসেবে সাথে সাথে খেয়াল করেন এই মৃত্যুটাও সাধারণ কিছু না। রুমা, গোল্ডেন ডিপার্টমেন্ট স্টোরের একজন কর্মী, মারা যায় 29 সেপ্টেম্বর। দেলোয়ার মারা যায় 4 অক্টোবর। মাঝে মাত্র 5 দিনের ব্যবধান। আর যে লোকটা দেলোয়ারকে মেরেছিল সে নিজেই একজন ক্যান্সার পেশেন্ট ছিল। এটা কি সন্দেহজনক না? মনে হচ্ছে 9 জন না, আসলে মৃতের সংখ্যা আরো বেশি। মায়ের গলা নিচু হয়ে আসে। 10 জন। রাফসান মাউস থেকে হাত সরিয়ে নেয়। বাইরে অন্ধকার নেমে গেছে। মা ঘড়ি দেখে বলেন, আজকের মতো কাজ শেষ, চলো বাসায় গিয়ে খাই। ছোট থেকেই ক্ষুধা সহ্য করার অভ্যাস নেই তোমার, এভাবে না খেয়ে থাকা যায় নাকি? খাওয়ার প্রসঙ্গ আসতেই মায়ের মুখটা যেন করুণ হয়ে যায়। প্রায় টেনে নিয়েই বাসার দিকে রওনা করান। ফ্যামিলিতে ফিরতেই দেখে ঘরের বাতি জ্বলছে। বাবা মাহবুব সোফায় বসে টিভি দেখছিলেন। পাশে 2 জন বয়স্ক মানুষ বসেছিলেন, রাফসানের দাদা দাদি, আকবর সাহেব আর রোকেয়া বেগম। দাদার চেহারায় সবসময় একটা গম্ভীর নির্লিপ্ত ভাব, দাদি একদম রাজকীয়।
চোখে যেন পুরো দুনিয়া বোঝার গভীরতা। রাজধানীতে ফ্যামিলি নিয়ে কারো মধ্যে কোনো সন্দেহ নেই। এই 10 বছরের ছেলেটা বাদে বাকি পুরো ফ্যামিলি, ছেলে হোক বা মেয়ে, সবাই এক্সপার্ট। রোকেয়া বেগম রিটায়ার্ড হলেও কেউ ভোলেনি যে তিনি একসময় দুর্ধর্ষ একটা গ্যাং লিডারকে ধরার জন্য সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন। রাফসান দরজা দিয়ে ঢুকতেই হেসে বলে, দাদা দাদি তোমরা কখন ফিরলে? দাদি রাফসানকে সবচেয়ে বেশি ভালোবাসেন। নাতিকে দেখেই দৌড়ে গিয়ে হাত শক্ত করে ধরে ফেলেন। তারপর জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকান, চোখের ভাব একটু বদলে যায়। বাবাকে জিজ্ঞেস করেন, খেয়েছো? বাবার মুখটা কাঁচুমাচু হয়ে যায়। মা, আমরা তো এইমাত্র একসাথে খেলাম, এখনো তোমার মুখে খাওয়ার কথা? দাদি রেগে ওঠেন, ছেলে সারাদিন বাইরে দৌড়াচ্ছে আর তুমি বাসায় বসে আরাম করছো, এটাই কি একটা দায়িত্বশীল বাবার লক্ষণ? বাবার মুখটা তেতো হয়ে যায়। এখনই যে বললাম ভালো করে খেয়েছি, সেটা তো আর বলার সাহস নেই, মেনে নেওয়া ছাড়া উপায় নেই। দাদি চিৎকার করে বলেন, মর্জিনা, আরো 2টো পদ রান্না করো, আমার সোনার নাতি আর ভালো বৌমাকে না খাইয়ে রাখা যাবে না। মা আর রাফসান একটু অস্বস্তিতে পড়ে যান। খেয়েছো তোমরা? দাদা চশমা খুলে জিজ্ঞেস করেন। রাফসান, শুনলাম আজ সারাদিন তুমি মায়ের সাথে সাথে বাইরে ছিলে। হ্যাঁ দাদা, অনেক কিছু পেয়েছি। বাবার সাথে সাথে সিরিয়াস হয়ে যান। কি 10 বছর আগের কেসের কোনো ক্লু পেয়েছো? দাদি বাবার মাথার পেছনে হালকা চাপড় মেরে বলেন, তোর তো এখনো মুখে লজ্জা নেই খাওয়ার কথা জিজ্ঞেস করার। আমি আর তোর বউ না থাকলে তুই আজ এই পজিশনে সৎভাবে বসে থাকতে পারতিস না। মা, ছেলে ছাড়া নাতি হয় নাকি? ও তো আমার নিজের রক্তেরই অংশ। দাদি বলেন, তাহলে সেটাও তো আমার নাতি। 40 বছর ধরে দেখছি তোকে, এবার দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। এসো, আমাকে কমলা ছাড়িয়ে দাও তো। রাফসান কমলা খেতে খেতে হেসে বলে, 10 বছর আগের কেস সলভ না হওয়ার একটা বড় কারণ হলো তখনকার ইনভেস্টিগেটরদের গাফিলতি। হ্যাঁ, মায়েরও একই কথা। মোদ্দা কথা, সবচেয়ে বড় কারণটা হলো মাহবুব সাহেবের গাফিলতি। বাবার ভুরু কুঁচকে যায়। আমি তো তখন প্রতিটা পদক্ষেপে সাবধান ছিলাম। আমার গাফিলতি হলো কিভাবে? তুমি গোল্ডেন ডিপার্টমেন্ট স্টোর সিটির দিকটা চেক করনি, মৃত মানুষদের মধ্যে কোনো সংযোগ পাওনি। রাফসান আস্তে আস্তে বুঝিয়ে বলে, মৃত শিমুর কাছে গোল্ডেন ডিপার্টমেন্ট স্টোরের একটা শপিং কার্ট ছিল। মৃত রুমা সেখানে একজন সেলস পারসন ছিল। রুমার মৃত্যুর কিছুদিন পরই সিকিউরিটি ক্যাপ্টেন দেলোয়ার কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তার আগে লিয়াকত সাহেবের ছেলে এলিভেটর অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এত গুরুত্বপূর্ণ গোল্ডেন ডিপার্টমেন্ট স্টোরের ব্যাপারটাই তখন পুরোপুরি ইগনোর করা হয়েছিল। 10 বছর লেগে গেল খুনির আবার সামনে আসতে, আর আমাদের পুরো ফ্যামিলিও এই 10 বছর ধরে অভিযুক্ত থেকেছে। বাবার মুখটা পুরোপুরি বদলে যায়, কিছু বলেন না, শুধু তাকিয়ে থাকেন। দাদা দাদিও একই রকম। তবে দাদি একটা কলম নিয়ে কাগজে দ্রুত একটা নাম লিখে ফেলেন। কিছুক্ষণ পর সেই নাম রাখেন, লিয়াকত। নিঃসন্দেহে সবচেয়ে বড় সাসপেক্ট। কলম রেখে দেন দাদি। রাফসান একটু দেখে নেয়, সেই নামটা তারও মাথায় ঠিক একই সময়ে এসেছিল। দাদির চোখে মুখে কোনো হাসি নেই, একদম সাদামাটা। তুমি আর আমি দুজনেই যদি লিয়াকতকেই মনে করি, তাহলে প্রমাণ কোথায়? 10 বছর হয়ে গেছে, প্রমাণ তো কবেই নষ্ট হয়ে গেছে। রাফসান মুখ বাঁকিয়ে বলে, না, দেলোয়ার বা রুমা তো আমাদের বলবেই কোথায় প্রমাণ আছে। কেউ একজন বলে ওঠে, ওরা তো মারাই গেছে। মৃত মানুষও কথা বলতে পারে। রাত অনেক হয়ে যায়, ফ্যামিলির বাতিগুলো ম্লান হয়ে আসে, কিন্তু একটা রুমে বাবা মা তখনও ঘুমাতে যাননি। নাসরিন, খেয়াল করেছো রাফসান আজকাল একটু অদ্ভুত হয়ে গেছে? বাবা বই রেখে বলেন। মা কথাটা শুনে খুশি হন না। তুমি এভাবে বলার সাহস পাও কিভাবে? যদি 10 বছর আগের কেসের সাথে সম্পর্কিত না হতো, তাহলে কি রাফসান নিজে থেকে সামনে আসতো? এখন পাবলিক ওপিনিয়ন নুসরাতের কেসকে 10 বছর আগের কেসের সাথে জুড়ে দিচ্ছে। যদি আমরা আবার ব্যাখ্যা দিতে না পারি, ফ্যামিলিকে কি সহ্য করতে হবে ভাবতে পারো? বাবা বলেন, আমি জানি এর কনসিকুয়েন্স কি, কিন্তু নুসরাতের কেস তো তানিয়াকে ধরার পর ক্লিয়ার হয়ে গেছে না? মা হেসে বলেন, মাহবুব, তুমি এত উঁচু পজিশনে থেকেও এত পাগলামি ভাবো কিভাবে? পাবলিকলি যদি বলি খুনি তানিয়া, কজন মানুষ বিশ্বাস করবে? 10 বছর আগের কেসটা এমন একটা দাগ রেখে গেছে যে নুসরাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো শহর জ্বলে উঠছে। রাস্তাঘাটে মানুষজন বলছে সেই খুনিভূত আবার ফিরে এসেছে। অনলাইনে অ্যাটাক থামানোই যাচ্ছে না। কেউ কেউ তো তোমার আর আমার নামও ছড়িয়ে দিচ্ছে। বাবা যেন মিথ্যা বলতে পারছেন না, মনে হয় কেউই বিশ্বাস করবে না। তানিয়া আসলে আমাদের কোলে একটা টাইম বোমা ফেলে দিয়ে গেছে, এটা সলভ করতেই হবে। মা একটু শান্ত হয়ে বলেন, তবে অন্য দিক থেকে দেখলে আমিও সত্যিই অবাক হয়েছি। আগে রাফসান কত দুর্বল ছিল, একটু জেদিও ছিল, একদমই একজন মিলিটারি ফ্যামিলির সন্তানের মতো লাগতো না। কিন্তু আজকে সারাদিন ওর সাথে থেকে মনে হচ্ছে আগে আমি ওকে ভুল চিনেছিলাম। ও সত্যিই আমার সন্তান। শেষমেশ নিজেকে প্রশংসা না করে পারেন না।
বাবাও বুক ফুলিয়ে গর্বিত হন। কিন্তু ওরা কেউ জানতেন না এই শান্ত রাতে কেউ একজন দরজা খুলে বাসা থেকে বেরিয়ে যাচ্ছিল। সেই মানুষটা ছিল রাফসান নিজেই। রাত অনেক হয়ে গিয়েছিল। অনেকক্ষণ হেঁটে একটা ট্যাক্সি থামায়। ড্রাইভার ক্লান্ত গলায় বলেন, এত রাতে ছেলেপেলে বাসায় ফিরছে, মা বাবা তোমার নিয়ে চিন্তা করে না নাকি? রাফসান মাথা নেড়ে হালকা হেসে বলে, দেরি হলেই বরং ভালো। মামা, শহরের বাইরে হুয়ানশান লিংইউয়ানে কবরস্থানে চলুন। ড্রাইভার একটু নার্ভাস হয়ে যান। কোথায় যেতে চাও? হুয়ানশান লিংইউয়ান? রাফসান মাথা নাড়ে। রাত তখন 17 বছরের একটা ছেলে বাসায় না গিয়ে, সাইবার ক্যাফেতেও না গিয়ে সোজা কবরস্থানের দিকে যাচ্ছে। এখন রাত 12টা পার হয়ে গেছে। ড্রাইভার মুখ মুছে নিজেকে কনফার্ম করে নেন যে রাফসান জীবিতই আছে। তারপর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন। শহরের বাইরে যাওয়া তো অনেকটা পথ, তবুও রাত 1টার দিকে কবরস্থানে গাড়ি নিয়ে যেতে রাজি হন, সাহস করে। রাফসান নেমে পড়ে। ড্রাইভার একটু দয়া করে জিজ্ঞেস করেন, এত রাতে এখানে কি কাজ ভাই? চোর ধরতে এসেছ নাকি? রাফসান হেসে জিজ্ঞেস করে, উপরে গিয়ে একটু দেখবেন নাকি? ড্রাইভার সাথে সাথে মাথা নেড়ে গাড়ি ঘুরিয়ে চলে যান। রাফসান হাসতে থাকে। ভাই, এই সিনটা পড়ে তো মনে হলো ট্যাক্সি ড্রাইভার মামাদের ইনস্টিংক্ট একদম ঠিক। রাত 1টায় কবরস্থানে যাওয়া পার্টি দেখলে দৌড় দেওয়াই বুদ্ধিমানের কাজ। নায়ক হওয়ার শখ থাকলে ভিন্ন কথা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কি এই স্টোরির পরের পার্ট দেখতে চাও? অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আর হ্যাঁ, সবচেয়ে বেশি সম্ভাবনা আছে পরের পার্টটা আমাদের দ্বিতীয় চ্যানেল আপলোড করা হবে কিছু সময়ের মধ্যেই। তো এর পরের পার্ট দেখতে চাইলে অবশ্যই আমাদের দ্বিতীয় চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।